আচ্ছা, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো আমরা ক্যান্টু 1 শেষ করেছি, ক্যান্টু 2টা তোমাদের একটু পড়তে বলেছিলাম। তো কি অবস্থা, আমরা সবাই পড়েছি বলো তো? জি স্যার, পড়ছি। আচ্ছা, বাকিরা একটু জি বলো। স্যার। হ্যাঁ, যে এখানে জি স্যার, আমিও শেষ করছি। আচ্ছা, এমন কেউ আছো যে পড়নি বা পড়লেও স্যার বুঝি নাই, এমন কেউ আছো? বলো তো একটু শুনি। বলছিলাম একটু প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ দেখে একটু পড়ে ফেলতে, হ্যাঁ। স্যার সামাইটা পড়লে আর একটা বুঝে যায়। তো আর তারপর আপনি আগে পরের দিন ভালো হতো। না, পড়াইলে তো ভালো হবে গো, কিন্তু সময়টাও তো একটা ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছ? এই জন্য সবই তো পড়াই দিলে পারলে টেক্সট ভালো হতো, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদেরও একটু ভিতরে ঢুকতে হবে, হ্যাঁ। আমি পড়লে আমার অবশ্য পারবে, একই কথা একই কথা একই কথা, কিন্তু তোমাদের একটু পড়লে ভালো হতো। আচ্ছা, তো এই ক্যান্টু টুটা একটু গুরুত্বপূর্ণ কিছু কিছু স্যার ক্ষেত্রে। আমরা পড়লে সেরকম বুঝি আপনি বুঝিয়ে দিলে বিষয়টা অনেক ভালো ভালো বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখি যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে পড়ছি। আহ, যারা পড়েছো তারা একটু বুঝে নাও যে ঠিক আছে কিনা। আর তোমরা যেহেতু বলতেছো, আচ্ছা। স্যার আপনি তো সামাইটা পড়াইবেন বলছিলেন। হ্যাঁ, আমি তোমাদের একটা ইয়া দিয়েছিলাম, সিনপসিস। ওইটা একটু পড়ে নিতে বলছিলাম নাকি, ওটাও একটু পড়তে বলছিলাম? হুম। মানে আপনি ওইটা পড়াই ফেলবেন বলছিলেন, যে আপনাদেরকে পড়ে আসলে আর আপনি আচ্ছা ওইখান থেকে পড়াই দিবেন। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু দেখি টেক্সটার কিছু অংশ দেখি মাঝে মাঝে বাচ্চা দিয়ে, যে যে জায়গায় একটু গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিল্প, এই যে যারা শিল্প আছে তাদের যে অবস্থানটা, তাই না, কে কোথায় জায়গা নিয়েছে না। অনেক সময় দেখা যাচ্ছে না, সে সেনারা কি জি জায়গা স্যার, নেয় না। বলেছি বেলেন্ডাকে কে কিভাবে রক্ষা করবে সেটা। রক্ষা করার জন্য কে কোথায় কি জায়গা নিচ্ছে, মানে একটা ভাষণ দিচ্ছে, হ্যাঁ। এরিয়াল কি করছে, প্রথমে একটা ভাষণ দিচ্ছে নাকি, সেই সেনার মতো, সেনার প্রধান যেমন ভাষণ দেয় না, যে যুদ্ধে যাওয়ার জন্য কী কী করতে হবে না করতে হবে, এখানেও ঠিক সেরকম একটা ভাষণ চলছে। হ্যাঁ, তাই এখানে এটুকু তো আমরা দেখেছিলাম যে যে বাই ফোর্স, তাই তো, টু র্যাভিশ অর বাই ফ্রড, যে কোনোভাবে হোক কি এই লকটা তাকে নিতেই হবে নাকি। হুম। এবং বলা হচ্ছে না যে ফর হোয়েন সাকসেস আর লাভার্স টয়েল অ্যামেন্ডস, অবশেষে তাহলে কি লাভারের পরিশ্রম যখন আসলে সফল হয়, তখন কেউ জিজ্ঞাসা করে না যে এটা আসলে ফ্রড করে নেওয়া হলো নাকি ফোর্স করে নেওয়া হলো, এটা কেউ জিজ্ঞেস করে না। তুমি সফল হয়েছো মানেই তুমি পেয়ে গেছো। অতএব তুমি এটা চিটিংবাজি করে নিলা না জোর করে নিলা, এগুলো কেউ খেয়াল করে না। আচ্ছা, তো যাই হোক, তাই বলছে যে এখন ব্যারনের উদ্দেশ্য কি, ব্যারনের নাম কি জানো এই জায়গায়? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্যারন? ব্যারনের ইয়ে হচ্ছে কি, পিটার না কি যেন, হ্যাঁ, লর্ড পিটার। হ্যাঁ, লর্ড পিটার, তাই তো। হ্যাঁ, লর্ড পিটার। ওকে, ফর দিস এর ফেভাস রোজ। ফেভাস মানে কি, কাকে বোঝাচ্ছে? অ্যাপোলো। অ্যাপোলোকে, কিসের দেবতা? সূর্য। সূর্যের দেবতা। হ্যাঁ, সূর্যের দেবতা নাকি। হুম, তার মানে ফর দিস, এর এর মানে কি, বিফোর, বিফোর ফেভাস রোজ মানে কি বলো, সূর্য ওঠার আগে। এখানে ফেভাস বলতে কিন্তু ওই সূর্যকেই বোঝানো হচ্ছে, তাই তো। হুম, অতএব সূর্য ওঠার আগেই, তাহলে ফেভাস হিসাবে সূর্যকে বোঝানো হচ্ছে কিন্তু, কারণ গডেস অফ সান ইজ ফেভাস, অ্যাপোলো, তাই না। সেই জন্য বলছে এর ফেভাস রোজ, ফেভাস ঘুম থেকে ওঠার আগে বা সূর্য ওঠার আগেই, হি মানে কি, লর্ড পেটার হ্যাজ এমপ্লোর্ড প্রপিশাস হেভেন, হেভেনের কাছে খুব প্রার্থনা করেছে, হ্যাঁ। অ্যান্ড এভরি পাওয়ার অ্যাডোর্ড, এবং যত রকমের পাওয়ার আছে, তাই তো, সবার কাছে সে অনুনয় বিনয় করে প্রার্থনা করেছে। বিশেষ করে কার কাছে প্রার্থনা করেছে বলো, কোন শক্তির কাছে? লাভের কাছে নাকি। লাভ, এর কাছে সে একটু বেশি প্রার্থনা করেছে, কারণ কি, সে কি করতে যাচ্ছে, বেলিন্ডাকে কিসের অফার করবে বলো? প্রেমের অফার করবে নাকি। প্রেম অফার করে তাকে কি করতে চাইবে বলো, তাকে কন্ট্রোল করতে চাইবে, নিয়ন্ত্রণ করতে চাইবে। এখানে লক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? লক কি শুধু চুল কাটাকে বোঝানো হচ্ছে, নাকি একজন মেয়ের মন পাওয়া বা তাকে প্রেমের অফার দিয়ে তাকে তার অধীনে নিয়ে আসা
কথাটাকে আসলে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কোনটা বলো? সম্পূর্ণ বিলিংটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, বেলিন্ডাকে বোঝাচ্ছে। তাই বলছে যে সে কি করছে, হেভেন বা স্বর্গের কাছে বা গডের কাছেও প্রার্থনা করেছে, সাথে সাথে আরও যত রকমের প্যাশন, আবেগ বা ফিলিং আছে সবার কাছেই সে প্রার্থনা করেছে, বিশেষ করে প্রার্থনা করেছে লাভের কাছে। এবং লাভের জন্য সে কী করেছে, টু লাভ অ্যান অল্টার বিল্ড, এবং সে লাভকে, তাই তো, মানে দেখো লাভকে কিন্তু পার্সনিফাই করা হচ্ছে, তাহলে লাভ বা প্রেম নামক বিষয়টাকে সে আরও বেশি ওরশিপ করার জন্য সে তার নামে একটা কি করব, কি বানিয়েছে বলো তো, পূজার বেদিও বানিয়েছে। দেখো, টু লাভ অ্যান অল্টার বিল্ড, তাহলে লাভের নামে সে একটা অল্টারও বানিয়েছে। হ্যাঁ, এবং বলছে অ্যান্ড অফ 12 ভাস্ট ফ্রেন্ডস রোমান্সেস নিটলি জিল্ড, এবং বলেছে কি দেখো, এবং সে এই যে অল্টারটা বানিয়েছে কি দিয়ে বলো তো, এই বেদিটা কি দিয়ে বানিয়েছে? 12টা রোমান্টিক ফ্রান্সিস বই। 12 ভাস্ট ফ্রেন্ডস রোমান্সেস, তাহলে রোমান্স মানে কি, লাভ, তাই তো, তাহলে লাভ কেন্দ্রিক যে বই আছে এরকম 12টা বইকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে সে একটা অল্টার বানিয়েছে, বুঝতে পারছো? তারপরে সেখানে কি কি রাখছে, যেমন অনেকটা ওই যে হিন্দু ধর্মের যেমন দেবতার সামনে, তাই না, কি করা হয়, পূজা দেওয়ার জন্য একটা বেদি থাকে, তারপরে তার সামনে প্রিস্ট থাকে, তাতে পুরোহিতরা থাকে, তারা তাকে কি করে, দেবতাকে পূজা করে বিভিন্ন ফুল দিয়ে, তাই না, বা মিষ্টি দিয়ে বা খাবার দিয়ে, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। তো এরকম মনে করো সেখানে একটা অল্টার বানানো হয়েছে, সেই অল্টার হচ্ছে, সেই অল্টারের দেবী হচ্ছে লাভ, ঠিক আছে তো, আর এই তার সেই দেবীর অল্টারটা বানানোর জন্য এরকম 12টা বিশাল বিশাল ফ্রেন্ডস রোমান্স বইকে ম্যানেজ করে সে একটার পর একটা সাজিয়ে দেবী বেদি তৈরি করেছে। এবং সেখানে পূজার অংশ হিসাবে কি করেছে, দেয়ার লে 3 গার্টার্স, সেখানে 3টা গার্টার রাখছে। গার্টার বুঝো, হোয়াট ইজ গার্টার? আমরা সেকেন্ড ইয়ারে মানে পড়েছিলাম, গার্টার মানে কি বলো? গার্টার পোশাক চিনি আমরা, গার্টার এটা না, গার্টার ড্রেস। তৎকালীন সময়ে এটা দেখি তো, এই যে এরকম জাতীয় ড্রেস যেটা আগের যুগে বিশেষ করে ইয়ারা পরতো, বুঝতে পারছো? মানে কি বলবো এখানে, কিংস অ্যান্ড, দেখি এটা লিখে দিই, কিংস অ্যান্ড সোলজার্স, প্রিন্সেস, না এখানে তো নাম আসতেছে না, হ্যাঁ, ইন লিটারেচার দেখি তো, হ্যাঁ, যে এই পোশাকগুলো একটু খেয়াল করো, কিন্তু ছেলেদের জন্য, হ্যাঁ, ফর ম্যান, এই যে এখানে একটু দেখো, এখানে এখন দেখতে পাবে, একটু মিউট রাখো কারো, এই যে দেখো, এই যে পোশাকগুলো দেখছো না, এই যে পোশাক দেখতে পাচ্ছ, এই যে পোশাক দেখতে পাচ্ছ এগুলো, জি স্যার। হ্যাঁ, এইগুলো হচ্ছে গার্টার। সে কি করছে, কয়টা গার্টার রাখছে বলতো, সেই বেদির সামনে রাখছে 3টা গার্টার অ্যান্ড হাফ আ পেয়ার অফ গ্লোভস। হাফ পেয়ার মানে কি, হাফ পেয়ার বলতে কি বোঝায়, হাফ এ পেয়ার মানে কি, একটা একটা, অর্ধেক, হ্যাঁ অর্ধেক, হাফ আ পেয়ার জোড়া অর্ধেক মানে মানে একটা, অ্যান্ড অল দ্য ট্রফিস অফ হিজ ফর্মাল লাভস, এবং সে হয়তো অনেক প্রেম করেছে, সেই প্রেমের ট্রফিগুলো রাখছে। প্রেমের আবার ট্রফি কি হয় বলো, মানে প্রেমের জয় হিসাবে, মানে আগে যত তার লাভ অ্যাফেয়ার ছিল তাদের যে ট্রফি মানে কি বলো, মানে প্রেমিকের কাছ থেকে, মানে প্রেমিকার কাছ থেকে পাওয়া যে সকল জিনিস নাকি, ফুল, উপহার, মালা, চিঠি, হ্যাঁ, সেগুলোকে সে কি করছে, এই লাভের অল্টারে রাখছে। এছাড়াও কি, উইথ টেন্ডার বিলেডু, এই যে বিলেডু মানে কি ছিল জানো, লাভ লেটার, সে অনেক লাভ লেটার আছে যেগুলোকে নিয়ে কি করছে, হি লাইটস দ্য ফায়ার। দেখো এই বেদিতে কি করা হয়, দেবতার বেদিতে অনেক সময় বলি দেওয়া হতো, আগে বলি দেওয়া হতো না,
ওই পশু বলি দেওয়া হতো, পশুর চর্বি বলি দেওয়া হতো, ঠিক আছে? কোরআন বা বাইবেল যদি আমরা দেখি সেখানে দেখবো যে গডের উদ্দেশ্যে পশু বা পশুর চর্বি আগে বলি দেওয়া হতো। পায়ার মানে হচ্ছে ওই বলির জন্য একটা ইয়া তৈরি করা। যেমন দেখবা ওই হিন্দু ধর্মের ইয়া করা হয় না, ওই যে মরণের মানুষ মারা গেলে যে চিতা বানানো হয় না, চিতা জি স্যার। কাঠ টাট দিয়ে রেডি করে না, যার উপর ওখানে মানুষ রেখে পোড়ানো হয়। হ্যাঁ, তো পায়ার মানে হচ্ছে তোকে এরকম, হ্যাঁ, পায়ার মানে হচ্ছে এরকম একটা বেদি তৈরি করা হবে, তার উপরে পশু হত্যা করে বা মেরে কি করা হবে, তার চর্বি অথবা পুরো পশুটাকে কি করা হবে ওখানে রেখে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। এরকমভাবে আগে পায়ার রেডি করা হতো। দেখো পায়ার মিনিং এটা দেখে হচ্ছে হাইপ অফ কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, দেখো স্পেশালি ওয়ান ফর বার্নিং আ কপস অ্যাজ পার্ট অফ আ ফিনারাল সেরিমনি, যেটা হিন্দু ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিতা যাকে বাংলা কথা বলা হয়। হ্যাঁ, তো এখানে ওইরকম একটা পায়ার রেডি করছে, ঠিক আছে? তো রেডি করে সে কি জ্বালালো ওই পায়ারে, ওই বেদ চিতাতে কি জ্বালালো বলো? লাভ পিটার গুলো দিয়ে আগুন আগে যে সকল চিঠি পেয়েছিল সব কিছু কি চিতাতে জ্বালিয়ে দিল, মানে কি সেগুলোকে সে বলি দিয়ে দিল, মানে আগের প্রেম সব বলি হয়ে গেল, কারণ এখন সে একটা নতুন প্রেমের প্রস্তাব নিয়ে যাচ্ছে। কার কাছে বলো? কাকে? বিলিন্ডার কাছে। বিলিন্ডার কাছে, হ্যাঁ। অ্যান্ড ব্রেথস 3 অ্যামোরাস সাইজ টু রেইজ দ্য ফায়ার, আর এই ফায়ারটাকে আরো বেশি জ্বালিয়ে দেওয়ার জন্য আমরা আগে কি করতাম গ্রামের দিকে, যে চুলাতে আগুন ধরানোর জন্য আগে মানুষ ফু দিত না, আগে মানুষ কি করতো, মায়েরা দেখতাম ফু দিত, ফু দিয়ে কি করতো আগুন ধরানোর চেষ্টা করতো। তো এখানে তিনি এই পায়ারের আগুনটাকে আরো বেশি জ্বালিয়ে দেওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য সে তিনবার অ্যামোরাস সাই, মানে কি এক ধরনের অ্যামোরাস বলতে আমরা বলবো, অ্যামোরাস মানে দীর্ঘশ্বাস, কিন্তু কেমন দীর্ঘশ্বাস? অ্যামোরাস মানে কি? মানে এই দীর্ঘশ্বাসটা আবার যা তা ব্যর্থ এরকম একটা বিষয় বলো। প্রেমে ব্যর্থ এমন একটা বিষয় যে চিন্তিত সে। প্রেমে ব্যর্থতা না, লাস্টফুল মানে হচ্ছে সেন্সুয়াল এক ধরনের আকর্ষণ বোধ নিয়ে যে ফু হচ্ছে শোয়িং অ্যান্ড ফিলিং অর রিলেটিং টু সেক্সুয়াল ডিজায়ার, এটাগুলো হচ্ছে অ্যামোরাস, যেটা বাংলা কথা আছে এর একটা, ঠিক আছে? তো এর একটা বাংলা মিনিং আছে, সুন্দর বলছি মানে খুবই, অ্যামোরাস বার্ড পড়ছিলাম, অ্যামোরাস বার্ড। এই যে এটা হচ্ছে কামুক, ঠিক আছে তো, বা কামার্ত, এইরকম একটা কি করলো দীর্ঘশ্বাস সে দিল। হ্যাঁ, মানে দেখবা যে আগেকার সময়ে বা সিনেমাগুলোতে যখন ভিলেনেরা কোনো মেয়ের দিকে তাকায় তখন এক ধরনের কেমন দৃষ্টিভঙ্গি দিয়ে তাকায় বলো, সেই যে দৃষ্টিভঙ্গিটা ওইটাকে বোঝাতে যাচ্ছে, মানে একটা বাজে একটা দৃষ্টি বা বাজে একটা দীর্ঘশ্বাস বা বাজে একটা শব্দ বা সাউন্ড করা, যেগুলো অ্যামোরাস বা সেন্সুয়াল কোনো বিষয়কে নির্দেশ করে। তো এরকমভাবে সে কী করতেছে, লাভের জন্য যে অল্টার বানিয়েছে সেই অল্টারে সে কী করতেছে, পূজার জন্য সব কিছু রেডি করে সে আগুন জ্বালিয়ে দিয়েছে পূজা অর্চনা হিসেবে। দেন প্রোস্ট্রেট ফলস, তারপরে কি করে, বেদির সামনে অনেক সময় দেখা যায় যে যারা পূজা করে তারা কি একদম মানে মাথা নত করে পড়ে যায় না বলতো, হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে না অনেক সময় দেখবা, শুয়ে পড়ে স্যার, শুয়ে পড়ে। শুয়ে পড়ে নমস্কার মানে ইয়া করে, সেই মানে কি বলবো, দাঁড়াও একটু আসছে, সরি। সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। দেখো তারপর হচ্ছে কি, সে বেদি রেডি করার পর সেখানে আগুন জ্বালানো শুরু করে সে কি হয়ে গেছে, প্রোস্ট্রেট হওয়া থাকে, মানে কি দেখো প্রোস্ট্রেট ম্যান, আমরা যদি একটু দেখি দেখছিলাম যে ওই যে গড়াগড়ি দেয় এরকম মাথা মানে হাত মতো পা করে ছড়িয়ে, এরকম। এটা প্রোস্টেট ক্যান্সার হয়ে যাচ্ছে নাকি? নাম বানান দেখি, প্রোস্ট্রেট পজিশন ইন প্রেয়ার, এই তো এটা এসেছে, এই যে এরকম, ঠিক আছে তো, এই যে হ্যাঁ এইভাবে মনে করে একদম এইভাবে পড়ে যাওয়া, হ্যাঁ নামাজ পড়া, বা এই যে এটা বিশেষ করে খেয়াল করো, হাত পা ছড়িয়ে দিয়ে, না সরি, এই যে দেখতে পাচ্ছ, এই যে যেমন পড়ছে, মানে এইভাবে অনুনয় বিনয় করছে, ঠিক আছে তো, এইভাবে প্রার্থনা করতেছে, ঠিক আছে। বিশেষ করে এটা দেখো, হ্যাঁ এইভাবে মনে করে বেদি আছে সামনে,
এইভাবে লর্ড পিটার কি করছে, বেদির সামনে বসে মানে শুয়ে পড়ে বা প্রস্টেট হয়ে বসে কি করছে দেখো, অ্যান্ড বেগস উইথ আর্ডেন্ট আইজ, হ্যাঁ মানে খুব অনুনয় বিনয় করছে, আর্ডেন্ট মানে খুব আগ্রহী চোখ নিয়ে সে প্রার্থনা করছে, সুন টু অবটেন, যাতে এমনভাবে প্রার্থনা করছে যেন এখনই আমার দরকার বিষয়টা, অ্যান্ড লং পজেসেস দ্য প্রাইজ, এবং যেটা সে চাচ্ছে সেটা যেন খুব দ্রুত পায় এবং খুব যেন অনেক দিন ধরে সেই প্রাইজটা যেন সে পজেস করে রাখতে পারে। কোনটা চাচ্ছে সে বলো, লাভের কাছে? চুল। হ্যাঁ সেই লক নাকি। এবার হচ্ছে দাল পাওয়ার্স গেভিয়ার, পাওয়ার্স মানে কি, ওই যে যাদের কাছে প্রার্থনা করছে তারা শেষ পর্যন্ত তার কথা শুনলো, অ্যান্ড গ্র্যান্টেড হাফ হিজ প্রেয়ার, এবং সে তার ফুল প্রেয়ারটাকে গ্র্যান্ট করেনি, করলো কোনটুকু, হাফ, গ্র্যান্টেড হাফ হিজ প্রেয়ার, দ্য রেস্ট দ্য উইন্ডস ডিসপার্ট ইন এমটি এয়ার, হ্যাঁ এবং তাহলে হাফ গ্র্যান্টেড হলো মানে কি, তার যে ইয়াগুলো ছিল, সে যে পূজা অর্চনার জন্য যে অফারিংগুলো করেছিল, ঠিক আছে, তো তার কিছু অংশ ওই পাওয়ারগুলো গ্রহণ করলো, আর কিছু অংশ বাতাসের সাথে সব কিছু কী হলো, মিলিয়ে গেল নাকি, সব কিছু চলে গেল, মিলিয়ে গেল সব কিছু। কি কথা বুঝতে পেরেছ? হ্যাঁ মানে জি ঠিক স্যার। অনেকটা মানে কি একটা বিশাল কাজে যাচ্ছে, মানে এই কথাটা এরকম বলার উদ্দেশ্য হলো যে আমরাও এরকম প্রেম নামক তুচ্ছ বিষয়কে নিয়ে এমন কিছু করি যেন মনে হয় আমাদের জীবনের খুব গ্র্যান্ড কোনো বিষয়। হ্যাঁ আমরা করি কি, বাপ মার সাথে গন্ডগোল করি প্রেমের জন্য নাকি, আমরা বাড়ির থেকে পালিয়ে যাই, অনেকে করি কি প্রেমের জন্য সুইসাইডও করে নাকি, সুইসাইড করে না? রাইট স্যার, রাইট। হ্যাঁ তাহলে সুইসাইডও করে, তাহলে এত কি গ্র্যান্ড জীবনে, এটা তো একটা ছোট জিনিস, তাই তো। আমরা যে প্রেমের কথা বলি এটা জাস্ট একটা সেন্সুয়াল একটা অ্যাট্রাকশন মাত্র, ঠিক আছে, তো এটা তো আসলে প্রেম ভালোবাসা বলে না। সিম্পল একটা ব্যাপার, একটা হ্যাঁ যাবে একটা আসবে। হ্যাঁ একটা আসবে, এটা একটা সেন্সুয়াল অ্যাট্রাকশনের ব্যাপার, তাহলে সেই অ্যাট্রাকশনটার জন্য আমরা এমন কিছু ভাবে বলি, এমনভাবে উপস্থাপন করি যেন এটা ধর্মের মতো এবং ধর্মের চেয়েও যেন অনেক কিছু। কারণ একজন ব্যক্তি প্রেমের জন্য সুইসাইড করা মানে কি, সে কি ধর্মকে মানলো বলো তো, নাকি সেই কাজটাকে সে ধর্মের উপরে নিয়ে গেল বলো? স্যার ধর্মকে ডমিনেট কারণ করছে যেখানে সুইসাইড সুইসাইড করে। ধর্মে নিষিদ্ধ, সুইসাইড মানে কি, আত্মহত্যা ধর্মে কি নিষিদ্ধ, মহাপাপ, যার কোনো মহাপাপ, এই ইয়ে হয় না। আত্মহত্যা মহাপাপ, অথচ সেটাই সে করলো, কারণ কি সে তার ওই সেন্সুয়াল প্রেমকে তার উপরে ধর্মের উপরে স্থান দিল। এইরকম একটা স্যাটায়ার করার জন্য রাইটার আসলে এইটুকু জায়গা তৈরি করেছে, ঠিক আছে, যে আমরা এইরকমভাবে প্রেমটাকে কি করি, অনুনয় বিনয় করি, জানাই, হ্যাঁ যেন আমরা তাকে পাই। কিন্তু এটা বেশি কিছু না, কারণ কি বিয়ে হওয়ার পর কি সেই ধরনের প্রেম ভালোবাসা কি আর থাকে বলো অধিকাংশের ক্ষেত্রে? বলো। অত আবেগ থাকে না, কিন্তু ভালোবাসা থাকে। হ্যাঁ অধিকাংশকে, হ্যাঁ ওই জাতীয় জিনিস থাকে না, ভালোবাসা তো একটা অন্য জিনিস। এখানে যেটা বলা হচ্ছে সেটা কি, অ্যামোরাস, কোনো অ্যাট্রাকশন মাত্র। ওকে তাহলে কি হলো, তার প্রার্থনা, তার প্রেয়ার হাফ পেয়ে গেল সে। বাট নাও সিকিউর দ্য পেইন্টেড ভেসেল গ্লাইডস, হ্যাঁ ওদিকে সেই ভেসেল কি হচ্ছে, আস্তে আস্তে গ্লাইড করছে, মানে কি চলছে, মানে যেহেতু বেলিন্ডা কোথায় গেছে বলো, সে একটা ভেসেলে করে বা একটা জাহাজে করে বন্ধু বান্ধবদের সাথে কি হচ্ছে, টেমস রিভারে পার্টি করতে। পার্টি করতেছে। এদিকে তো লর্ড পিটার মোটামুটি প্রার্থনা করে এবার লাগছে যে তার লক কাটতেই হবে। দ্য সান বিমস ট্রিম্বল অন দ্য ফ্লোটিং টাইডস, অন্যদিকে সূর্যের আলো, যেখান দিয়ে জাহাজ চলছে বা নৌকা চলছে, তার পাশ যে ঢেউ, সে ঢেউয়ের উপরে সূর্যের আলো পড়ে সেগুলো কি হচ্ছে, ট্রিমলিং করতেছে। হোয়াইল মেল্টিং মিউজিক স্টিলস আপন দ্য স্কাই, আর ওদিকে ওই পার্টির প্রোগ্রামের জন্য যে মিউজিক বাজতেছে সেই মিউজিক চারিপাশে ছড়িয়ে পড়ছে। মেল্টিং মিউজিক স্টিলস মানে কি, ছড়িয়ে পড়া, তাই তো। মিউজিক আসলে কি, মেল্টিংই তো। মিউজিককে কি আটকে রাখা যায় বলো, বলো কোনোভাবে কি ওখানে বন্দি করে রাখা যায় সাউন্ডকে বা শব্দকে? এটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ যে চারিদিকে খুব মজা করতেছে, সবাই খুব খুশি। অ্যান্ড সফটেন সাউন্ডস অ্যালং দ্য ওয়াটার ডাইজ, তাহলে হচ্ছে কি এদিকে মিউজিকের সাউন্ড চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর ওদিকে মানুষের কথোপকথনের যে সফটেন সাউন্ডস সেগুলোও যেন আস্তে আস্তে হচ্ছে কি পানির সাথে যেন মিশে যাচ্ছে। স্মুথ ফ্লো দ্য ওয়েভস, ওদিকে কি হচ্ছে, টেমস রিভারের নদী খুব স্মুথলি ফ্লো করছে। দ্য জেফার্স জেন্টলি প্লে, জেফার্স মানে বুঝি তো, বাতাস। হ্যাঁ বাতাস, হ্যাঁ ওটাও আস্তে আস্তে কি করছে, প্লে মানে কি বাতাসও বচ্ছে।
বেলিন্ডা স্মাইল, চারদিকে তাকাচ্ছে, সেদিকেই তাকিয়ে বেলিন্ডা হাসতেছে, অ্যান্ড অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ গে। বেলিন্ডার হাসিতে পুরো পৃথিবীটাই যেন আনন্দিত হয়ে পড়ছে। অল বাট দ্য সিল্প, সবাই খুশি, সবাই মজা করতেছে, সবাই আনন্দ করতেছে, শুধু এক বাহিনীর কোনো আনন্দ নেই। কারা তারা বলো? এরিয়াল। সিল্প। ঠিক অনেকটা মনে করো প্রধানমন্ত্রী একটা পার্টিতে গেছে, এখন কোনোভাবে একটা সংবাদ আসছে যে প্রধানমন্ত্রীকে কি করা হবে, আজকে হত্যা করা হবে। গুলি করা হবে। অথচ প্রধানমন্ত্রী জানে না, মনে করো প্রধানমন্ত্রী তো সবার সাথে মোটামুটি খাচ্ছে দাচ্ছে, খুব মজা করতেছে, কিন্তু টেনশন কাদের বলো? ওই যারা বাহিনী, বডিগার্ডদের। বডিগার্ডদের টেনশন তো ওদের। তাই বলছে সবাই, অল বাট দ্য সিল্প, সবাই, সিল্প বাদে সবাই খুব মজা করতেছে। উইথ কেয়ারফুল থটস অপ্রেসড, তারা খুব চিন্তার মধ্যে আছে, চিন্তা করতেছে, খুব অপ্রেসড হচ্ছে, চিন্তা দিয়ে কিভাবে রক্ষা করা যায়, কি করা যায়। কারণ কি? দ্য ইম্পেন্ডিং ও স্যাড হেভি অন ইজ ব্রেস্ট। কারণ অ্যারিয়াল, সিল্পকে অ্যারিয়াল নাকি, কারণ অ্যারিয়ালের কি হচ্ছে, তার একটাই টেনশন, কি বলো? টেনশনটা কি অ্যারিয়ালের? যে কিভাবে রক্ষা করা যায়। তাই কি করলো? দ্য ইম্পেন্ডিং ও স্যাট হেভি অন ইজ ব্রেস্ট, মানে তার বুকে একটাই, তার মাথায় একটাই টেনশন, কিভাবে বেলিন্ডাকে রক্ষা করতে হবে। সুতরাং হি সামন স্ট্রেট হিজ ডেনিজেন্স অফ এয়ার, অতএব এয়ারের যত বাহিনী আছে, ডেনিজেন মানে বুঝো তো, সিটিজেন, ডেনিজেন, সিটিজেন মানে কি বলো? নাগরিক। নাগরিক নাকি? আর বাতাসের ডেনিজেন মানে এই সিল্পদের বোঝানো হচ্ছে, তাই তো? সবাইকে ডাকতেছে। সিটিজেনশিপ পাইছে। দেখো, পার্সন, অ্যানিমেল আর প্ল্যান্ট, তার যত বাহিনী আছে বাতাসে, সিল্পদেরকে সব ডেকে নিয়ে, সামন মানে কি ডেকে আনা, সবাই এসে গেল। দ্য লুসিড কোয়াড্রেন্স, কোয়াড্রেন্স মানে কি বাহিনী, দল। রাউন্ড দ্য সেলস রিপেয়ার, তারা কি হলো, জাহাজের উপরে, নৌকার সেলের উপরে সবাই এসে বসলো। লুসিড কোয়াড্রেন্ট মানে কি ওই বাতাসে। দেখো সিল্পটা কেমন হবে তার একটা ইমেজ দেখে নি। সিল্প, সিল্প মিথোলজি। এই যে দেখছো এদের পাখা আছে, এরকম, বুঝতে পারছো? এরকম পাখাওয়ালা নারী বা বাচ্চা বা এরকম চরিত্র, ঠিক আছে তো? এই যে এরকম, যারা কি হচ্ছে উড়ে উড়ে বসতেছে। আমরা ঝিঝি পোকা দেখছি, বলো তো, ঝিঝি পোকা দেখছো কখনো? তাদের আমরা ছোটবেলায় খুব কাঁঠালের আঠা দিয়ে ধরতাম এই সময়, বুঝতে পারছো? ঝিঝি পোকা ধরতাম। ওটা তো কথা বলতেছেন। বলো কি ওটা? ফড়িং। না, ফড়িং না, ফড়িং না ওটা। স্যার ঝিঝি পোকা এখন খুব দেখাই যায় না। এখন তো দেখা যায় না। দেখো, গান গায় ঝিঝি পোকা, তার কথা বলতেছেন নাকি স্যার জোনাকি পোকার কথা বলতেছে? না, জোনাকি না, ঝিঝি পোকাই। দাঁড়াও, আমরা ঝিঝি পোকা বলতাম, এখন তোমরা অবশ্য ঝিঝি পোকা বলো কিনা তা জানি না। স্যার। ঝিঝি পোকা আমরা জানি যে গান গায়। স্যার গ্রীষ্মকালে হচ্ছে শব্দ করে আর কি। ওটা তো ঝিঝি ধরা হলো, আমি বলছি ঝিঝি ধরা মানে ঝিঝি পোকা। আচ্ছা দাঁড়াও, ঝিঝি পোকা। যাদের বাসা গ্রামে তারা ঝিঝি পোকা খুব সহজেই বুঝবো, যেগুলা ডাকলে কান একদম বন্ধ হয়ে তো যাবে। ঘুঘরো পোকা বলা হয়, কিন্তু ঝিঝি পোকা আসতেছে না কেন? সেটা কি অন্য নাম আছে নাকি? আমরা ঝিঝি পোকা বলতাম। জি স্যার, এটার নাম এই যে ঘুঘরি স্যার পোকাই পাশে, বলে স্যার। ডান পাশে রিলটা, ওইটা ঝিঝি পোকা। স্যার ঘুঘরি পোকা লেখেন তো। না, ঘুঘরো পোকা তো সবুজ, এই সবুজ এটা না, এটা তো ফড়িং, এটা ফড়িং। না স্যার, এই যে নিচেটা ঝিঝি পোকা। স্যার এই সবুজ কালারের এটা তো ঝিঝি পোকা আমরা জানি। এটাই জানো, কিন্তু আরেক ধরনের আছে, দেখবো যে লম্বা লেজ হয়, বড় বড় মসৃণ সাদা পাখা হয়, ওটা কি বলে? স্যার ওটা ফড়িং। Ash color। আপনি ঘাস ফড়িং সার্চ করেন। ফড়িং তো আলাদা জিনিস না, কেমন হলো? স্যার ঘাস ফড়িং লিখে তো এখানে আসতে পারে। না, ঘাস ফড়িং আলাদা। আচ্ছা দেখি, ঘাস ফড়িং এসেছিল, দেখি তো। এটা হচ্ছে ঘাস ফড়িং, এটা না, কি বলো ওটাকে তাহলে? বোয়াল। স্যার ঝিঝি পোকা তো সহজে দেখা যায় না, এই যে এটা শুধু শব্দই পাওয়া যায়। এইটা, এই যে ঠিক আছে তো? স্যার এটাই ঘাস ফড়িং। ফড়িং স্যার। স্যার এটা তো ফড়িং। এটা ফড়িং, তাই তো? এটা ফড়িং। এটাই ঘাস ফড়িং স্যার, গ্রাস ফার। আচ্ছা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা, এদের যেমন হালকা পাখা আছে না, সাদা দেখা যাচ্ছে, সাদা পাখা। স্যার মসৃণ কাপড়ের মতো। তো মনে করো এরকম পাখা বিশিষ্ট হচ্ছে শিল্প। আমার এই শিল্পের কথা মনে পড়লে এদের কথা মনে পড়ে শুধু, যে মনে হয় এরকম কোনো একটা জন্তু প্রাণী হবে। এইটা
তো এগুলো আমরা কাকে খুব ধরতাম কাঁঠালের আঠা দিয়ে, ঠিক আছে, পাটকাঠির আগায় কাঁঠালের আঠা বসিয়ে সেখানে ধরে এটা এসে বসলেই ধরা পড়ে যেত, ছোটবেলায় খেলতাম। স্যার আমি তাই করতাম, এক ধরনের গাছ থাকে না কাপিলা গাছ বলে আমাদের এখানে, প্রচুর আঠা থাকে, ওইটা কাঠিতে লাগাইয়ে হ্যাঁ বিলের মাঝখানে রেখে দিতাম, বসতো আইসে, আর যাইতে পারতো না। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তাই এখানে জি সে ভাই। ওইরকম এসে মনে করো সবাই এসে উড়ে উড়ে বসতেছে। তাই বলছে দেখো, দ্য লুসিড কোয়াড্রেন্স রাউন্ড দ্য সেলস রিপেয়ার সফট ওভার দ্য শ্রাউড। শ্রাউড মানে কি, ওই যে পালগুলো, সেলগুলো, অ্যারিয়েল উইসপার ব্রেডস। আর সবাই যখন এসে বসেছে তখন যেমন হচ্ছে তোমার মৌমাছি যখন একসাথে উড়ে তখন কেমন হয়, এক ধরনের ইয়ে হয় না, সাউন্ড হয় না, ওইরকম সবাই যখন পাকা ঝাড় পাচ্ছে তখন অ্যারিয়েল উইসপার যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। দ্যাট সিমড বাট জেফার্স টু ট্রেন দ্য বিনিথ, হ্যাঁ সরি টু দ্য ট্রেন বিনিথ। একমাত্র দেখো, দ্যাট সিমড বাট জেফার্সকে বাতাস নাকি, একমাত্র বাতাস বাদে সবার কাছে মনে হচ্ছে তারা এই সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সবাইকে নিয়ে খেলা করছে, চলছে এরকম আর কি। তারপর যে সাম টু দ্য সান দেয়ার ইনসেক্ট উইংস আনফোল্ড। ইনসেক্ট উইং মানে ওই যে ওই পাখার মতো, হ্যাঁ তারা কি কীট করলো, পতঙ্গ। হ্যাঁ ওই পাখাগুলো কি করে তারা আনফোল্ড করলো। আনফোল্ড মানে কি, মানে ওড়ানো, ফোল্ড ছিল হয়তো সেগুলো খুললো। অ্যান্ড ওয়েভড অন দ্য ব্রিজ, তারপরে আবার বাতাসে উড়ে গেল, ব্রিজ মানে বাতাসে তারা উঠতে শুরু করলো। অ্যান্ড সিঙ্ক ইন ক্লাউডস অফ গোল্ড, মানে দেখাচ্ছে যে কীভাবে। অ্যান্ড ট্রান্সপারেন্ট ফর্মস টু ফাইন ফর মর্টাল সাইট, এবং তাদের ফর্মগুলো এত ট্রান্সপারেন্ট। আমরা অনেক সময় ওই যে পড়ছিলাম না, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মাইনার পড়ছিলাম সেকেন্ড ইয়ারে, জি স্যার। ওখানে যেমন সেই স্পেক্টার শিপ দেখছিলাম না, যে সূর্যের আলো, সূর্যকে মানে জাহাজের ওপাশ দিয়ে সূর্য দেখা যাচ্ছে, তার মানে কি এত ট্রান্সপারেন্ট, এত সফট যে সেগুলোকে টু ফাইন ফর মর্টাল সাইট, যে সহজে মানুষের চোখে আসবে না, মানে এত তারা ফাইন, এত মানে কি সফট যে মানুষের চোখ দিয়ে দেখা যাবে না তাদেরকে, এই সিল্কদেরকে। এবং দেয়ার ফ্লুইড বডিজ হাফ ডিজলভ ইন লাইট, এবং কি হচ্ছে তাদের যে সফট বডি সেটা যেন আলোর সাথে মিশে যাচ্ছে, মানে আলো এবং তাদের বডি এক হয়ে যাচ্ছে, আলাদা করে চোখ ফেললে বোঝা যাবে না, ঠিক আছে। ঠিক এরকম মনে করো, দেখো আলোর সাথে এমনভাবে মিশে গেছে, কি বোঝা যাচ্ছে যেখানে কিছু আছে, বলো। না স্যার। হ্যাঁ এরকম ভাবে আলোর সাথে দেখো, এই যে আলোর সাথে পুরো এই যেমন আলোর সাথে পুরো মিশে গেছে, হ্যাঁ এইটা দেখাচ্ছে। এই যে দেখো, হ্যাঁ পাখা, এই যে এটা বিশেষ করে একদম আলোর সাথে মিশে গেছে। তাহলে সিল্কদের বডি বর্ণনা করতেছে, লুজ টু দ্য উইন্ড দেয়ার এয়ারি গার্মেন্ট ফ্লু, আর তাদের যে পোশাক সেগুলো লুজ, দেখো এত ঢিলে ঢালা যে বাতাসে এগুলো উঠছে, মানে সিল্কেরই বর্ণনা চলতেছে, ঠিক আছে। থিন গ্লিটারিং টেক্সচার অফ দ্য ফিল্মি ডিউ, আর মনে হচ্ছে যেন এত পাতলা, ফিল্মের মতো একদম পাতলা, হ্যাঁ ফিল্মি মানে কি পাতলা, ডিউয়ের মতো তাদের কি হচ্ছে, টেক্সচার মানে কি তাদের রং বা কালার, হ্যাঁ মানে মূল কথা হলো এই সিল্কটা খেয়াল করলে সবচেয়ে ভালো বুঝতে পারবে, এটা ডিউয়ের মতো, যেমন হচ্ছে শিশির কণা পড়ে না, শিশির কণাতে একমাত্র লাইটের আলো পড়লেই ওটা ঝকঝক করে বোঝা যায়, তাছাড়া যেখানে পড়ে তার পাতার সাথে কি হয় বা রঙের সাথে মিশে যায়, তো এরকম ঠিক হয়ে আছে, হ্যাঁ। তাই বলছে দেখো যে লুজ টু দ্য উইন্ড দেয়ার এয়ারি গার্মেন্টস ফ্লু, থিন গ্লিটারিং টেক্সচার অফ দ্য ফিল্মি ডু, ডিপ ইন দ্য রিসেস টিংচার অফ দ্য স্কাইস হোয়ার লাইট ডিসপোর্টস ইন এভরি মিংলিং ডাইজ, মানে কি যেখানে সূর্যের আলো পড়তেছে এবং কি হচ্ছে বিভিন্ন কালারের সাথে, ডাই মানে কি কালার, হ্যাঁ কালারের সাথে, মানে তার শরীরের বা তাদের পোশাকের কালারের সাথে সূর্যের কালার মিশে মিংলিং হয়ে যাচ্ছে, হচ্ছে হোয়াইল এভরি বিম নিউ ট্রানজিয়েন্ট কালার্স ফিল্মস, এবং তাদের গায়ের উপরে, তাদের শরীরের উপরে বা পোশাকের উপরে যখন সূর্যের আলো পড়তেছে সেখান থেকেও বিভিন্ন ধরনের ট্রানজিয়েন্ট কালার ফিল্ম মানে কি বিচ্ছুরিত হচ্ছে, মানে একটা সুন্দর ইমেজ আমাদের ফেসে তৈরি করার চেষ্টা করবে, আমাদের চোখে তৈরি করার চেষ্টা করছে। দেখো কালার্স দ্যাট চেঞ্জ হোয়েন এভার দে ওয়েভ দেয়ার উইংস, আর এই কালার যেখানে যখন তারা পাখা ঝাপটাচ্ছে তখন বিভিন্ন কালার তাদের উইংস থেকে কি হচ্ছে বেরিয়ে আসতেছে, দেখো বলছে কালার্স দ্যাট চেঞ্জ, এবং সেই কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে যখনই তারা তাদের উইংগুলোকে ওয়েভ করছে বা নাড়াচ্ছে। এমনকি ওই যে বললাম না যে ওই যে ঘুঘরো পোকা বা ঝিঝি পোকা, ওগুলোর ইয়াতেও পাখার উপরেও যখন সূর্যের আলো পড়ে বা কোনো লাইট পড়ে তখন বিভিন্ন কালার ধারণ করে দেখবা, বিশেষ করে ওই যে ফেনা, সাবানের ফেনা হোক বা এই জাতীয় যে সকল ফোম থাকে, ফোমের উপরে কি আলোর পড়লে পারে বিভিন্ন কালার ধারণ করে না, ওইরকম একটা কালার
যেন বিচ্ছুরিত এখানে হচ্ছে। ফেনাইট দেখুন। অ্যান্ড অ্যামিড দ্য সার্কেল অন দ্য গ্লাইডেড মাস্ট, এবং তারা হচ্ছে কি গ্লাইডেড মাস্ট মানে কি, মাস্ট মানে কি জাহাজের সেই যেটা কি কি বলা হয় ওটাকে, মানে জাহাজের বা মাস্তুল নৌকার যে মাস্তুল, হ্যাঁ, যেখানে যে সেলগুলোকে টাঙানো হয়, তাই না, সেখানে এসে তারা কি করছে, সার্কেলিং ভাবে ঘুরছে। দেখো, অ্যামিড দ্য সার্কেল অন দ্য গ্লাইডেড মাস্ট সুপিরিয়র বাই দ্য হেড ওয়াজ অ্যারিয়েল প্লেস। তাহলে মাস্টের উপর বসলো কে, ওই মাস্টের উপরে বসলো কে, সে, এরিয়েল। হ্যাঁ অ্যারিয়েল, তাই তো। অ্যারিয়েল হচ্ছে কি তাদের মধ্যে সুপিরিয়র, মানে হেড, সে হেড হিসাবে ওই মাস্তুলের উপরে বসে এখন সে ভাষণ দিবে। হিজ পার্পাল পিনিয়ন্স ওপেনিং টু দ্য সান। দেখো, এইটা এপিকের যে বৈশিষ্ট্য, তোমরা যখন ফোর্থ ইয়ারে ইলিয়াড পড়বা তখন আরো ভালো করে বুঝবা যে এটা কেন মক এপিক বলা হচ্ছে। এপিক মানে গ্র্যান্ড কোনো কিছু, তাই তো, যেখানে সেনা থাকবে, যুদ্ধ থাকবে, যুদ্ধে, তাই তো, সেনাদেরকে ভাষণ দেওয়া হবে, তাদেরকে প্রিপেয়ার করা হবে। এখানেও কি ওইরকম করা হচ্ছে না, যে এই সিলগুলো যেন হচ্ছে কি সোলজার, এই সোলজারের হেড হচ্ছে অ্যারিয়েল, আর একজনকে রক্ষা করা হচ্ছে, সে হচ্ছে বেলিন্ডা, সে যেন বিশাল কেউ একজন, তাকে রক্ষা করা তাদের যেন দায়িত্ব হয়ে পড়েছে। যেমন করে ইলিয়াডে কাকে রক্ষার জন্য যুদ্ধ হয়েছিল বলো, হেলেন। হেলেনকে নাকি, হেলেন। হেলেনকে। সুতরাং হি রেইজড হিজ অ্যাজার ওয়ান্ড অ্যান্ড দাস বিগ্যান। ওয়ান্ড মানে কি লাঠি, তাই তো, রাজার যে দণ্ড থাকে না, সে দণ্ডটা উঠিয়ে সে সবাইকে বলল, হ্যাঁ, ভাষণ শুরু হলো এভাবে, ইয়ে সিল্প অ্যান্ড সিলফিডস। সিল্প অ্যান্ড সিলফিডস মানে কি, সিল্প কারা, সিলফিডস কারা, হ্যাঁ, বলছে সিল্প অ্যান্ড সিলফিডস টু ইউর চিফ গিভ ইয়ার, মানে আমি তোমাদের চিফ, দয়া করে আমার কথা শোনো। ফেইস, ফেয়ারিস, জিনি, এলভস, ডেমন্স, হেয়ার, মানে আরও যারা আছে, পরি থেকে শুরু করে, হ্যাঁ, জিন থেকে শুরু করে, এলফ থেকে, ডেমন থেকে শুরু করে, সবাই যারা আছো, সবাই আমার কথা শোনো। ইউ নো দ্য স্পেয়ার্স অ্যান্ড ভেরিয়াস টাস্ক অ্যাসাইন্ড। তাই বলছি কি, যে ইয়ে নো মানে কি তোমরা জানো, যে আমাদের স্পেয়ার মানে কি ক্ষেত্র, যুদ্ধের ক্ষেত্র, অ্যান্ড ভেরিয়াস টাস্ক, এবং কাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, হ্যাঁ, কার কি দায়িত্ব আছে, কাকে কোথায় যুদ্ধের জন্য দাঁড়ানোর জন্য বলা হয়েছে। বাই লজ ইটার্নাল টু দ্য এরিয়াল কাইন্ড, হ্যাঁ, আমাদের এই এরিয়াল কাইন্ডে যারা আছি, আমরা যারা এই জাতীয়, তাদেরকে কি করা হয়েছে, আইনের মাধ্যমে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে যার যার জায়গা কিন্তু ঠিক করে দেওয়া আছে। সুতরাং সবাই যার যার জায়গায় পড়ে যাও নাকি, যে সাম ইন দ্য ফিল্ডস অফ পিওরেস্ট এদার প্লে অ্যান্ড বাস্ক অ্যান্ড হোয়াইটেন ইন ব্লেজ অফ ডে। বলছে কারো কাউকে কোথাও কোথাও দেওয়া হবে, দেখো পিওরেস্ট, এদার প্লে মানে কি বলো, এদার মানে এদারি, ইয়ারি, ঠিক আছে তো, এরকম আর কি বিষয়। এই যে বিভিন্ন যে আমাদের ইয়াগুলো আছে, সূর্য, তারা, নক্ষত্র ইত্যাদি যে জিনিস আছে না, হ্যাঁ, ওই যে ফিল্ড, মানে এক একজনের এক একটা দায়িত্ব, এক একটা জগতে এক এক জায়গায় দেওয়া আছে। তাহলে যে যেখানেই থাকো না কেন, আইন অনুসারে যাকে যেখানেই দায়িত্ব হোক না কেন, কেউ আছে বাস্ক অ্যান্ড হোয়াইট ইন দ্য ব্লেজ অফ ডে, কেউ কেউ দিনে কাজ করো, কেউ কেউ রাতও কাজ করো, হ্যাঁ, দিনের সূর্যের, হ্যাঁ, সে উজ্জ্বল আলোর ভিতরেও তোমরা অনেক সময় তোমাদের ডিউটি পালন করো। সাম গাইড দ্য কোর্স অফ ওয়ান্ডারিং ওর্বস অন হাই, কেউ কেউ তোমরা করো কি, এই যে ওয়ার্বস, ওর্বস মানে কি, এই যে গ্রহ নক্ষত্র, এদের যে ওয়ান্ডারিং, এগুলো যে চলছে ঘুরছে, সেগুলোকেও তোমরা অনেকে গাইড করে থাকো। অ্যান্ড রোলস দ্য প্ল্যানেটস থ্রু দ্য বাউন্ডলেস স্কাই, মানে তোমাদের কাজ হচ্ছে কি, এই যে প্ল্যানেটগুলো, এই যে প্ল্যানেট যে নক্ষত্র, তাই তো, তারপর হচ্ছে আরও যে সকল নক্ষত্র রাজি আছে, তারপর হচ্ছে কি বলো ওগুলোকে, উল্কা জাতীয় যে জিনিসগুলো আছে, সবগুলোকে তোমরাই তো গাইড করো, তাই না। আর বলছে অর রোলস দ্য প্ল্যানেটস থ্রু দ্য বাউন্ডলেস স্কাইজ, সাম লেস রিফাইন্ড, আর কেউ কেউ আছো তোমরা হয়তো এত বড় বড় দায়িত্ব পালন করছো না, কিছুটা লেস রিফাইন্ড, বিনিথ দ্য মুনস পেল লাইট পার্সু দ্য স্টার, আর কেউ কেউ আছো তোমাদেরকে এই চাঁদের পেল লাইটের অধীনে স্টারদেরকে পার্সু করতে বলা হয়, মানে স্টারদেরকে পরিচালনা করতে বলা হয়, দ্যাট শুট অ্যাথওয়ার্ড দ্য নাইট, যে স্টারগুলো কি হয় রাতের বেলায় তাদের আলো কি করে বিচ্ছুরণ করে এই পৃথিবীর উপরে। মানে কাকে কোথায় দায়িত্ব দেওয়া আছে, কারো দায়িত্ব প্ল্যানেটের উপরে, কারো দায়িত্ব অর্বসের উপরে, কারো দায়িত্ব স্টারের উপরে, হ্যাঁ, আরও কে আছো, আরও কেউ কেউ আছো অর সাক দ্য মিস্ট ইন গ্রসার, দেখো এয়ার বিলো, কেউ কেউ বাতাসের নিচে যে বায়ুমণ্ডল আছে সেখানেও তোমরা হয়তো কেউ কেউ আছো যারা মিস্ট সাক করে থাকো। মিস্ট মানে কি কুয়াশা, তাই তো, কুয়াশাকে সাক করে সেইটাকে মানে কি করে, কুয়াশা যাতে আর না থাকে,
তাই তো? দিনটাকে যেন উজ্জ্বল পরিষ্কার লাগে সেই দায়িত্ব তোমাদেরকে কারো কারো দেওয়া হয়েছে। অ্যান্ড ডিপ দেয়ার পিনিয়ন্স ইন দ্য পেইন্টেড বো অর ব্রু ফিয়ার্স টেম্পেস্ট অন দ্য উইন্ট্রি মেইন, মানে এক একজনের এক একটা দায়িত্ব, ঠিক আছে? অতএব অত দরকার নেই। আর অতএব কি হচ্ছে, অতএব ওয়াচ অল দেয়ার ওয়েজ অ্যান্ড অল দেয়ার অ্যাকশনস গাইড। অতএব তোমরা তোমাদের যেহেতু কার কোথায় কি কাজ, তাই তো, কাকে কি, দেখো এই যে বলছে কি অর অন আর্থ ওভার হিউম্যান রেস পারসিড, বলছে কারো মানে প্রিসাইড, মানে কাউকে কাউকে দায়িত্ব দেওয়া আছে শুধু মানুষের উপরে কি করা, মানুষকে পরিচালনা করা, মানুষ কে কী করছে তাদের অ্যাকশনগুলোকে গাইড করার জন্যও তোমরা অনেক সময় বিভিন্ন হিউম্যান রেসের উপরেও তোমাদের দায়িত্ব দেওয়া আছে। সুতরাং অফ দিস দ্য চিফ দ্য কেয়ার অফ নেশনস ওন অ্যান্ড গার্ড উইথ আর্মস ডিভাইন দ্য ব্রিটিশ থর্ন। এই যে দেখো শেষে আসলো না, এইভাবে তোমরা কি কি করছো, পুরো জাতিকে কেয়ার করছো এবং ব্রিটিশ থর্নের যে আর্ম সেইগুলোকে তোমরা ডিভাইন শক্তির মাধ্যমে অনেক সময় গার্ড করে থাকো। তা এই হচ্ছে কি এই বিভিন্ন শিল্পের বা শিল্পীর দায়িত্ব, এক একজন এক এক জায়গাতে তোমরা তোমাদের দায়িত্ব পালন করে থাকো, তাই না? ওকে, আওয়ার হাম্বল প্রভিন্স ইজ টু টেন্ড দ্য ফেয়ার। তবে এত দায়িত্বের মধ্যে সবচেয়ে হাম্বল মানে কি, হাম্বল মানে কি বলো? বিনয়ী। হ্যাঁ বিনয়ী মানে হ্যাঁ মানে হচ্ছে খুবই, মানে আমরা তো অনেক গ্র্যান্ড কাজ করে থাকি না, আমরা গ্রহ নক্ষত্রকে পরিচালনা করি, হ্যাঁ আমরা, ঠিক আছে, গ্লোবকে পরিচালনা করি, আমরা আর্থকে মানুষকে পরিচালনা করি। তার ভিতরে আরও কিছু ছোটোখাটো কাজ হচ্ছে এই ফেয়ার যারা সুন্দরী যারা তাদেরকে টেন্ড করা, মানে তাদেরকেও একটু দেখভাল করা। নট আ প্লিজিং, লেস প্লিজিং, এটা কম প্লিজিং নয়, দো লেস গ্লোরিয়াস কেয়ার, মানে খুব মানে নিরানন্দপূর্ণ নয়, আবার খুব বেশি গ্লোরিয়াসও নয়। এই কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে। কী কী কাজ দেওয়া হয়েছে দেখো তাহলে। যারা ফেয়ার বা সুন্দরী তাদেরকে রক্ষা করার জন্য আমাদের কী কী দায়িত্ব দেওয়া হয়েছে দেখো। প্রথমে হচ্ছে কি, টু সেভ দ্য পাউডার ফ্রম টু রুড আ গেল। যে হঠাৎ করে ঝটকা বাতাসে মেয়েরা যে পাউডার মেখে নিজেদেরকে কি করে, পাউডার মাখে না গালে মেয়েরা, মানে মেকআপ করার জন্য, তাহলে হঠাৎ করে দমকা বাতাসে ওই পাউডারগুলো যেন উড়ে না যায়, এই জন্য কিছু কিছু শিল্প আছে যাদের দায়িত্ব কি পাউডারগুলোকে কি করা, বলো, পাউডারগুলোকে রক্ষা করা যাতে তার মেকআপ নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? তো আরও কিছু শিল্প আছে যাদের কাজ কি দেখো কীভাবে ঠাট্টা মশকরা করা হয়েছে, ঠিক আছে, জাস্ট ঠাট্টা মশকরা, কিন্তু স্যাটায়ার করা। এবং নর লেট দ্য ইমপ্রিজন ইসেন্স এক্সেল, অথবা কেউ হয়তো একটু গায়ে সেন্ট বা কী বলে ওগুলোকে মেয়েরা দেয়, পারফিউম নাকি, পারফিউম দেয় না, হ্যাঁ, ওই পারফিউমের যে এসেন্স বা যে সুন্দর গন্ধ এইগুলোকে ইমপ্রিজন করে রাখা, মানে কি যাতে অল্পতেই গন্ধগুলো যেন শেষ না হয়ে যায়, বুঝতে পারছো? কারণ আমরা যে পারফিউম মাখি সে গন্ধ যদি বেশিক্ষণ না থাকে তাহলে তো হবে না। তাই বলছে কারো কারো দায়িত্ব হচ্ছে যে এই এসেন্সগুলোকে, তাই তো, যে এক্সেল করা মানে কি যে সুগন্ধি বার হয় সেই সুগন্ধিগুলোকে একটু ইমপ্রিজন করে রাখা যাতে এইগুলো তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। এছাড়াও কি, টু ড্র ফ্রেশ কালার্স ফ্রম দ্য ভার্নাল ফ্লাওয়ার্স। এছাড়াও তারা যে অনেক সময় ফুল দেয় না গায়ে, মানে চুলে বা হচ্ছে গলায় মালা পরে না ফুলের, বলো বলো, সেই ফুলগুলোতে, অথবা এমন হতে পারে যে হয়তোবা ফুল থেকে গন্ধ নিয়ে এসে তাদের শরীরে গন্ধে হিসাবে দিয়ে দেওয়া যাতে তাদের শরীর থেকে সুগন্ধি বার হয়। অ্যান্ড টু স্টিল ফ্রম রেইনবোস, দেখো দেখো, এর দে ড্রপ ইন শাওয়ার্স আ ব্রাইটার ওয়াশ, হ্যাঁ, এবং কি করে যখন হচ্ছে মানে তারা জানে গোসল করার আগেই, মানে গোসল টোসল না করার আগেই, মানে গোসল না করলে তো কেমন হয়, আমাদের দেখতে একটু এলোমেলো লাগে, তাই না, উস্কো ফুস্কো লাগে, হ্যাঁ, তো গোসল করার আগে তো হচ্ছে এর দে ড্রপ ইন শাওয়ার্স আ ব্রাইটার ওয়াশ টু স্টিল ফ্রম রেইনবোজ, মানে কি তাদের যেন দেখতে সুন্দর লাগে, তাদের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেই জন্য কি করে অনেক শিল্প আছে যারা রেইনবো থেকে কালার নিয়ে এসে তাদেরকে কালার দিয়ে আরও বেশি সজ্জিত করে, বুঝতে পারছো? এরকম আর কি বিষয়, তাদের চামড়া যেন সুন্দর থাকে, হ্যাঁ, এবং টু কার্ল দেয়ার ওয়েভিং হেয়ার্স, তাকে চুলটাকে আরও আকর্ষণীয় করে দেওয়ার জন্য হয়তো তাদের যে ওয়েভিং হেয়ার্স আছে সেটাকে আরও কার্ল করে দেয় কেউ কেউ আছে। অ্যান্ড অ্যাসিস্ট দেয়ার ব্লাশেস, কেউ কোনো শিল্প আছে যারা মেয়েরা বিশেষ করে লজ্জা পাইলে একটু ব্লাশ আসে না গালে, একটু আভা আসে, ওই ব্লাশগুলো যেন সুন্দর হয় সেগুলোকে অ্যাসিস্ট করাও যেন তাদের দায়িত্ব।
অ্যান্ড ইন্সপায়ার দেয়ার এয়ার্স, এবং যাতে তাদের যেন একটা ভাবসাব ভালো থাকে। এয়ার মানে কি ভাবসাব, হ্যাঁ, একটা সুন্দর আভা, সুন্দর একটা ভাব, সুন্দর একটা যেন মানে কি বলবো মেজাজ যেন তাদের সৃষ্টি হয়, ইন্সপায়ার হয়, সেটাও করা হচ্ছে কোনো কোনো শিল্পের দায়িত্ব। নে অফট ইন ড্রিমস, মাঝে মাঝে স্বপ্নের ভিতরেও ইনভেনশন উই বেস্ট, আমরা মাঝে মাঝে কিছু কিছু ইনভেন্টও করি, ঠিক আছে তো, ইনভেন্ট করি মানে প্র্যাকটিস হয়ে যায়, যে স্বপ্নের ভিতরে আমরা প্র্যাকটিস করাই দিই আর কি, হ্যাঁ, কিছু কিছু বিষয়। তাই বলছি দেখো, হ্যাঁ, যে ইনভেনশন উই বেস্ট টু চেঞ্জ আ ফ্লাউন্স অর অ্যাড আ, দেখো ফার বিলো, মানে কি বলতে চাচ্ছে যে কোথায় কি করতে হবে, কোথায় কি পরিবর্তন আনতে হবে, ঠিক আছে তো, কোন জায়গাতে কোন মানে কি বলবো, এখানে বিশেষ করে তোমার ওই অ্যাড আ ফার বিলো মানে হচ্ছে এখানে ওই তোমার ইয়াটাকে বোঝায়, তোমার যে ওরা যে ড্রেস ডুস পরে না, কি বলো ওগুলোকে, ফ্যাশন ডিজাইনার স্যার। মানে ওই যে ড্রেস মানে মেয়েরা যখন ড্রেস পরে, ড্রেসে বিভিন্ন ধরনের কারুকার্য করা থাকে না, তাই তো, এমব্রয়ডারি। হ্যাঁ এমব্রয়ডারি ওইভাবে যে আইডিয়া বিষয়গুলো, দেয় আর কি, হ্যাঁ আইডিয়া স্বপ্নের ভিতরে পায় কিভাবে কি করতে হবে, হ্যাঁ কিভাবে একটা ওইগুলোকে, নতুন ড্রেস নিতে হবে। হ্যাঁ এরকম আর কি বিষয়গুলোকে তাদের কি হচ্ছে ওই কিছু শিল্প আছে সেগুলো আগে থেকেই তাদের মেজাজের মধ্যে ইনপুট করে দেওয়া তাদের কাজ। তাহলে অনেক কাজের মধ্যে এই ফেয়ার্সদেরকে রক্ষা করা তাদের একটা কাজ। সুতরাং দিস ডে, এবার এটা কিন্তু ভাষণ, তাই তো, কার ভাষণ এটা বলো, এরিয়াল। এরিয়েলের ভাষণ। তাই বলছে দেখো, দিস ডে ব্ল্যাক ওমেন্স থ্রেড দ্য ব্রাইটেস্ট ফেয়ার, বলছে আজকে এই দিনে আমাদের ব্রাইটেস্ট ফেয়ার যিনি বেলিন্ডা, তাকে কিছু অশুভ জিনিস থ্রেট করছে, ব্ল্যাক ওমেন্স দ্যাট এভার ডিজার্ভ বা ওয়াসফুল স্পিরিট কেয়ার, অতএব এমন থ্রেট এসেছে যে আমরা যে স্পিরিট, এই স্পিরিটের যে কেয়ার, এই কেয়ার আজকে আমাদেরকে তিনি ডিজার্ভ করেন, মানে কি তাকে আমাদের কেয়ার দিতে হবে, আজকে তাকে পাহারা দিতে হবে। সাম ডায়ার ডিজাস্টার অর বাই ফোর্স অর স্লাইড, হতে পারে জোর করে অথবা কোনো স্লাইড ডিজাস্টার হয়তো তার উপর নেমে আসতে যাচ্ছে। বাট হোয়াট আর হোয়ার, কিন্তু কোথায় কি ডিজাস্টার ঘটবে, দ্য ফেটস হ্যাভ র্যাপড ইন নাইট, ফেট আমাদেরকে এটা কি করে রাখছে, র্যাপড ইন নাইট মানে কি অন্ধকারে ঢেকে রাখা, মানে কি আমাদেরকে জানতে দেয়নি যে কী জাতীয় ঘটনা আসলে ঘটতে যাচ্ছে। কি ঘটনা ঘটতে পারে বলো, যে হঠাৎ করে তার হাত থেকে গ্লাস পরে ভেঙে যেতে পারে, ব্যাপারটা এরকম। দেখো কি ফানি, যে হোয়েদার দ্য নিম শ্যাল ব্রেক ডায়ানাস ল, নিম মানে কে, নিম বলতে মানে কাকে বোঝানো হচ্ছে, বেলেন্ডা কি বোঝাচ্ছে? হ্যাঁ বেলিন্ডাকে বোঝানো হচ্ছে, যে এমন কিছু ডিজাস্টার ঘটতে পারে যে ডিজাস্টার আমরা জানি না কী কী হতে পারে। তাহলে ডিজাস্টার কী কী হতে পারে, প্রথমটা হচ্ছে কি, যে হোয়েদার দ্য নিম শ্যাল ব্রেক ডায়ানাস ল, ডায়ানাস ল মানে বুঝো তো, মেয়েদের যে আইন কানুনগুলো আছে, ঠিক আছে তো, মেয়েদের বিশেষ করে চ্যাস্টিটি রক্ষা করার জন্য যে রুলসগুলো আছে, রেগুলেশনসগুলো আছে, সেইগুলো হয়তো আজকে ব্রেক হয়ে যেতে পারে, মানে হয়তো কোনো সেন্সুয়াল বা সেক্সুয়াল হ্যারাসমেন্টে পড়তে পারে, এরকম কিছু বলতে যাচ্ছে। অথবা অর সাম ফেল চায়না জার রিসিভ অফ ল, অথবা হয়তোবা চায়না যে জার দিয়ে সে চা পান করে বা পানি খায়, সেরকম কোনো জার হয়তো বা ভেঙে যেতে পারে, মানে এইরকম খুবই ভয়ানক ক্ষতি হতে পারে, অথবা কিছু হালকা ক্ষতিও হতে পারে, কিন্তু আমরা জানি না কী ক্ষতি হতে পারে। দেখো বলছে অর স্টেন হার অনার, হতে পারে তার মান সম্মানের ক্ষতি হতে পারে, অথবা হার নিউ ব্রকেড, ব্রকেড কি মানে গাউন, ঠিক আছে তো, ব্রকেট হচ্ছে কি এক ধরনের গাউন টাইপের, সেখানে হয়তো কোনো ছিঁড়ে যেতে পারে, না হয় একটু হয়তো বা খাবারের ইয়া পড়ে না অনেক সময়, এই যেরকম যে ড্রেস, এই ড্রেসে হয়তো একটু খাবারের কিছু তেল তুল পরে দাগ দুগ লেগে যেতে পারে, ঠিক আছে তো, তো যে ধরনের হোক কিছু একটা ডিজাস্টার ঘটতে যাচ্ছে। দেখো কখনো দেখো কেমনভাবে কম্পেয়ার করছে, কোনো একটা হাই, তাই তো, হাই ইম্পর্টেন্স কোনো কিছু দিয়ে মাঝে মাঝে খুবই ইনসিগনিফিকেন্ট কিছুর সাথে তুলনা করা হয়েছে। দেখো ডায়ানাস ল আর চায়না জারে কি হতে পারে, একটা ফাটল ধরতে পারে, এই দুটা কি এক জিনিস হলো বলো? জি না স্যার, অনেক ব্যবধান। একটা একটা হচ্ছে মেন, মহাব্যবধান। হ্যাঁ একটা হচ্ছে বিশাল ক্ষতিকর জিনিস, আর একটা হচ্ছে কি সামান্য একটা জিনিস, এরকম তুলনা করে ফান বা স্যাটিরিক বিষয়টাকে কবি তুলে ধরছে। দেখো হতে পারে তার অনারের ক্ষতি, মানে স্টেইন হার অনার মানে কি তার মান সম্মানের ক্ষতি হতে পারে, অথবা তার ব্রকেটে কোনো স্টেইন লাগতে পারে, দাগ লাগতে পারে, মানে হয়তো কফি পান করতেছিল, হয়তো কফির কিছু গিয়ে তার কাপড়ে পড়তে পারে, এটাও নাকি একটা ডিজাস্টার। এটাও নাকি একটা ডিজাস্টার। হতে পারে ফরগেটার পেয়ার্স,
হতে পারে এটাও ডিজাস্টার হতে পারে যে তার মানে প্রার্থনা করতে সে ভুলে গেছে, অথবা মিস আ মাস্কুয়ারেড, অথবা মাস্ক ড্যান্স এ যেতেই হয়তো ভুলে। দেখো ধর্মের সাথে কি একটা বিনোদনের পার্ট যুক্ত করে দিয়েছে, যে আমরা অনেক সময় সব এক করে ফেলি, কোনটা ধর্মীয় কাজ কোনটা আসলে আনন্দের কাজ আমরা সব এক করে ফেলি, আমরা করি না অনেক সময়। দেখো এরকম হয় না, বিশেষ করে আমি সবচেয়ে বেশি করি যে মনে করো একটা সভা হতে যাচ্ছে, ঠিক আছে, সেখানে আমরা কি দিয়ে শুরু করি? কোরআন তেলাওয়াত বা ধর্মীয় প্রোগ্রাম দিয়ে তো শুরু করি নাকি, আল্লাহর নামে শুরু করি নাকি, হ্যাঁ শুরু করি তো। কিন্তু সেই প্রোগ্রামের উদ্দেশ্য হলো কি টাকা মারা, হয় না এরকম কিছু? টাকা মারা বা কোনো একটা প্রোগ্রাম করা, যার সেখানে মনের সবার ভিতরে ধান্দা হচ্ছে কি এখানে কীভাবে টাকা মারা যায়, এখানে কীভাবে নষ্টামি করা যায়, এই। কিন্তু আমরা শুরুটা ঠিকই আল্লাহর নামেই করতেছি, ঈশ্বরের নামেই করতেছি, গডের নামেই করতেছি, কিন্তু মনে মনে আমাদের ধান্দা হচ্ছে এই করা। তারপরে দেখো হচ্ছে অর লুজ আ হার্ট, হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে, অর লুজ আ নেকলেস, এটা বল হয়তো বলে ডান্স করতে করতেই অজ্ঞান হয়ে যেতে পারে, তাই তো, হার্ট লুজ হতে পারে, অথবা ডান্স করতে করতে হয়তো নেকলেসও হারিয়ে যেতে পারে। তাহলে নেকলেস হারানোটাও একটা কি কিসের মধ্যে পড়ে বলো? ডিজাস্টারের মধ্যে পড়ে। অর হোয়েদার হেভেন হ্যাজ ডুমড দ্যাট শক মাস্ট ফল, অথবা এমনও হতে পারে যে হেভেন আজকে শকের ক্ষেত্রে এমন দুর্ভাগ্য নির্দেশ করেছে যে শক হয়তো হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারে। শককে বলো? কুকুরের নাম স্যার, হ্যাঁ কুকুর। সেই কুকুরটা হয়তো হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারে একটু, তাহলে পড়ে যাওয়াটাও একটা ডিজাস্টার। তাহলে কুকুরটাকে রক্ষা করতে হবে, তার নেকলেসগুলোকে রক্ষা করতে হবে, তার ব্রকেটগুলোকে রক্ষা করতে হবে, চায়না যে সকল জার আছে পড়লেই ভেঙে যায় সেগুলোকেও তো রক্ষা করতে হবে, তাই না? তাই আমাদের বিশ্বাস দায়িত্ব এইগুলো যেন কোনোভাবে ক্ষতি না হয়। অতএব হাস্ট দেন ইয়ার স্পিরিট, অতএব তাড়াতাড়ি করো স্পিরিটগুলো টু ইয়োর চার্জ রিপেয়ার, মানে যার যে দায়িত্ব দেওয়া হয়েছিল সবাই সে জায়গায় বসে যাও, সবাই সে জায়গায় পজিশন নিয়ে নাও। হ্যাঁ, এবার দেখো নাম বলবে কে বলছে দ্য ফ্লাটারিং ফ্যান বি জেফেরি টেস কেয়ার। ফ্লাটারিং ফ্যান মানে কি? ফ্লাটারিং ফ্যান মানে কি? দেখবা যে তৎকালীন সময়ে মেয়েরা বল ডান্সে গিয়ে কি করে একটা করে পাখা নিয়ে যায় সবসময়, বিশেষ করে দেখবা যে চায়না, বিশেষ করে বিশেষ নাটক সিনেমাগুলোতে চায়না বা দেখবা যে ওরা সবসময় একটা পাখা নিয়ে ঘোরে, হ্যাঁ বিশেষ সাজগোজ করে একটা পাখা থাকে, ওটা একটা স্টাইল আর কি। তাই বলছে ফ্লাটারিং ফ্যান বি জেফিরেস কেয়ার, অতএব ফ্যানটা রক্ষা করবে কে বলো? জেফিরেস, তাই তো। এটা হচ্ছে কি একজন সিলফ। দ্য ড্রপস টু দি, ড্রপস মানে কি? কানের দুল। ড্রপস মানে কি? কানের ওই যে ড্রপ হয় না মানুষ, এই যে মেয়েরা পরে কানের দুল গোল গোল, হ্যাঁ অলংকার, তাই তো। ওটা হচ্ছে কার দায়িত্ব? এটা ব্রিলিয়ান্ট, হ্যাঁ উই কনসাইন। তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ড্রপগুলোকে রক্ষা করা, ওগুলো যেন পড়ে না যায়। অ্যান্ড মোমেন্টিলা, তোমার দায়িত্ব হচ্ছে লেট দ্য ওয়াচ বি দাইন। ওয়াচ মানে কি? হ্যাঁ, এটা যেন নষ্ট না হয়। অন্যদিকে ডু ইউ, দেখো হ্যাঁ ক্রিসপিসা, তোমার দায়িত্ব হলো কি? বড় দায়িত্ব কিন্তু এটা, টেন্ড হার ফেভারিট লক। তাহলে কার দায়িত্ব লক রক্ষা করার দায়িত্ব বলো? ক্রিসপিসা। অ্যান্ড হিমসেলফ, আর আমি নিজে শ্যাল বি দ্য গার্ড অফ শক, আমি শককে গার্ড দিব যাতে শক যাতে পড়ে টড়ে না যায়, ঠিক আছে তো? শক যাতে পড়ে না যায়, কোনো জায়গায় আঘাত টাঘাত না লাগে। অর্থাৎ অ্যারিয়েল হিমসেলফ শ্যাল বি দ্য গার্ড অফ শক। এখানে খেয়াল রাখো লকের দায়িত্ব কার ছিল আর শকের দায়িত্ব কার ছিল, ঠিক আছে? মানে বিশাল কিছু একটা হতে যাচ্ছে নাকি, এরকম একটা কিছু। আজ বিশাল একটা যুদ্ধ হবে, সবাইকে রক্ষা করতে হবে। এইভাবে 250 চুজেন সিল্ফ, অতএব যে সে সিল্ফ না কিন্তু খুব বাছাই করা, হ্যাঁ খুব বাছাই করা দক্ষ কিছু 50 জন সিল্ফ আনা হলো। কী করা? অফ স্পেশাল নোট, তাদের রয়েছে কি বিশাল একটা ক্ষমতা, তাদের রয়েছে বিশাল দক্ষতা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিসের? উই ট্রাস্ট দ্য ইম্পর্টেন্ট চার্জ দ্য পেটিকোট। পেটিকোটের দায়িত্ব কাকে দিয়েছে? তাদের পেটিকোট নষ্ট না হয়। কার দায়িত্ব বলো? 50 জন সিল্ফ, তাও আবার দেশে সিল্ফ না, স্পেশাল নোট, মানে স্পেশাল করে ওদের বানানো হয়েছে, স্পেশাল করে ট্রেনিং দেওয়া হয়েছে, এরকম কিছু স্পেশাল ফোর্স মোতায়েন করতে। হ্যাঁ, একটা ফোর্স পেটিকোটের চারপাশে তার দায়িত্ব যাতে পেটিকোট কোনোভাবে নষ্ট না হয়। অফেন হ্যাভ উই নন, এটা পড়তে হলে খুব হাসি লাগে। হ্যাঁ, খুব হাসি পাচ্ছে। যদি এরকম থাকতো স্যার তাহলে কোনো মানুষের কোনো ক্ষতিই হতো না। আর অফেন হ্যাভ উই নন দ্যাট 7-fold ফেন্স টু ফেল। হ্যাঁ, বলছে পেটিকোট এমন একটা জিনিস যেটাকে রক্ষা করতে গিয়ে 7টা বেড়াও পর্যন্ত রক্ষা করতে, মানে 7টা বেড়া দিয়েও 7-fold ফেন্স, হ্যাঁ 7টা মানে সারিবদ্ধ, মানে কি বলবো, প্রতিরোধ ব্যবস্থা দিয়েও কিন্তু রক্ষা করা যায়নি।
তাই এটার দায়িত্ব হচ্ছে এটাকে তোমাদের 50 জন স্পেশাল ট্রেনিং প্রাপ্ত শিল্পের দায়িত্ব এটা রক্ষা করার। দোজ টিপস উইথ হুপস আর্মড উইথ রিবস অফ হোয়েল, দেখো কি আর্ম, কি তারা হোয়েলের রিব মানে বুঝতে পারছো তো, শক্ত জিনিস, সেটা নিয়ে তারা আর্ম ছিল। মানে একদম দাঁড়িয়েছিল যুদ্ধ করার জন্য, কিন্তু তারপরে রক্ষা করতে পারেনি। এবং ফর্ম আ স্ট্রং লাইন অ্যাবাউট দ্য সিলভার বাউন্ড, এবং তারা একটা লাইন তৈরি করেছিল, একটা সারি তৈরি করেছিল, যাতে কি করতে না পারা যায়, এখান থেকে যেন লাইন ভেঙে যেন শত্রুরা ঢুকতে না পারে। অ্যান্ড গার্ড দ্য ওয়াইড সার্কামফারেন্স অ্যারাউন্ড, অ্যান্ড তারা কি করেছিল, চারিপাশের যে সার্কামফারেন্স এটাকে তারা গার্ড করেছিল। সার্কামফারেন্স বুঝেন কি জিনিস? সার্কামফারেন্স কি? চক্রাকারে যে জিনিসটা থাকে, ঠিক আছে, সার্কেলের যে জিনিসটা থাকে, এইটা, এই যেটাকে বলে সার্কামফারেন্স, এইটা, হ্যাঁ, এটা হচ্ছে কি সার্কামফারেন্স। তাহলে একটা মহিলা যখন পেটিকোট বা হচ্ছে গোল ড্রেস পরে থাকে তাহলে কেমন লাগে বলো তো? চারিপাশে যেটা থাকে ওটাই তো, নাকি? জি স্যার। দেখো একটু দেখি, সার্কামফারেন্স অফ আ পেটিকোট, পি ডবল টি না, দেখি আসলো কিনা। এই যে মনে করো এই যে ড্রেস, এটাই মনে করো একটা পেটিকোট, হ্যাঁ। সার্কামফারেন্স কোনটা হবে? এই যে এটা না, এই যে চারপাশে এটা না, হ্যাঁ, এই যে মনে করো এই স্যার মেয়েটা পরে আছে, গাউনের তারপরে দিতে হবে আর কি। থাকে ওই, যাতে ওই কাপড়টা ভাঁজ না পড়ে, হ্যাঁ, গাউনের ভিতরে একটা শক্ত কাপড় থাকে। এই যেগুলো, এই যে এটা, হ্যাঁ, এই যে মনে করো এটা একটা পেটিকোট বা এটা একটা, হ্যাঁ, এটা হচ্ছে কি গোল। তো এই চারিপাশে এত পরিমাণ সিল্ক দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে তো? এই সিল্কগুলোকে কি কি করা হবে? এই পেটিকোটের চারপাশে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হবে, যাতে এইখানে কোনো ক্ষতি কেউ না করতে পারে। একটা জিনিস খেয়াল করো, এই যে কিন্তু রাইটার একটু ইনডিরেক্টলি কিছু বলতে যাচ্ছে, একটু তোমরা আশা করি ধরতে পারবা কিছু একটা বলতে চাচ্ছে। গার্ড দ্য পেটিকোট মানে বুঝতে হবে অন্য কিছু একটা রাইটার মিন করতে চাচ্ছে, সেটা এখানে আমি বলতে পারতেছি না, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে তো? তো এইভাবে সো হোয়াট এভার স্পিরিট বলছে, এবার চিন্তা করো, যদি কোনো স্পিরিট কেয়ারলেস অফ হিজ চার্জ, মানে কেউ যদি দায়িত্ব অবহেলা করে, ঠিক আছে তো, কেউ যদি দায়িত্ব অবহেলা করে, হিজ পোস্ট নেগলেক্টস, তার যে জায়গা দেওয়া হয়েছে, যেখানে তাকে পোস্ট করা হয়েছে, সেই পোস্টে কোনো দায়িত্ব যদি সে নেগলেক্ট করে, অর লিভস দ্য ফেয়ার অ্যাট লার্জ, এবং আমাদের এই বেনিনটাকে কেউ যদি পাহারা না দিয়ে তাকে যদি এমনি ছেড়ে দেয়, তাহলে কি ঘটনা ঘটবে জানো? শ্যাল ফেল শার্প ভেঞ্জেন্স সুন ওভারটেক হিজ সিন, তাহলে তার পাপের জন্য বিশাল, হ্যাঁ, শার্প ভেঞ্জেন্স নেওয়া হবে। মানে কি শ্যাল ফিল শার্প ভেঞ্জেন্স মানে কি? তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে, বুঝতে পেরেছো? কঠিন পদক্ষেপ। হ্যাঁ, কি কঠিন পদক্ষেপ দেখো। প্রথম পদক্ষেপ কি? বি স্টপড ইন ভায়ালস, তাকে বোতলে আটকে রাখা হবে, যেমন বাকি সব জেলখানায় আটকে রাখা হয় না, কোনো অপরাধীদের জেলখানায় আটকে রাখা হয়, আর এদেরকে কোথায় আটকে রাখা হবে দেখো, বোতলে। ভায়ালস মানে কি? বোতল। অথবা ট্রান্সফিক্সড উইথ পিনস, অথবা পিন দিয়ে তাদেরকে আটকে রাখা হবে। পিন মানে বুঝছো তো, ছোট ছোট যে পিন থাকে, ওই পিন দিয়ে তাদেরকে দেওয়ালের সাথে বা গাছের সাথে আটকে রাখা হবে। অতএব এই হচ্ছে শাস্তি। আরও কি শাস্তি হতে পারে? অর প্লাং ইন লেকস অফ বিটার ওয়াশেস লাই, অথবা যেখানে তিক্ত পানি, পচা পানি লেকের, তার ভিতরে তাকে চুবিয়ে রাখা হবে। অর ওয়েজ হোল এজেস ইন বডকিন্স আই, অথবা তার যতদিন বেঁচে থাকবে, হোল এজ, তাকে কী করা হবে? বডকিন্সের যে আই বা ফুটা, বা দেখো বডকিন্স কি জানো? এই যে সূচ বা এই জাতীয় জিনিস আছে না, এই যে সূচের এই যে আছে না, ছোট্ট একটা ফুটা আছে যেখানে সুতা দেওয়া হয়, দেখছো? এই যে সূচের এই যে এখানে ছোট্ট ফুটা থাকে যেখানে সুতা দিয়ে সেলাই করা হয়, ওইটাতে তাদেরকে কি করা হবে? ওর ভিতরে তাদেরকে আটকে রাখা হবে, বুঝতে পারছো? মানে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে ওকে সুতার মতো করে। তারপর হচ্ছে ওয়েজ হোল এজেস, এবং কতদিন ধরে? যতদিন সে বেঁচে থাকবে ওইখানে, সারা জীবন। হ্যাঁ, সারা জীবন। আবার কাকে কি হবে? গামস অ্যান্ড দেখো পমেটামস শ্যাল হিজ ফ্লাইট রিস্টেন্ড, অথবা গাম আঠা দিয়ে তার পাখা লাগিয়ে দেওয়া হবে। মনে করো ওই যে ঘাস ফড়িং যেটা দেখলাম, ওখানে যদি আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে সে উঠতে পারবে বলো তো? জি না স্যার, পাখা ছিঁড়ে যাবে। তাই এরকম গামস অ্যান্ড পমেটামস শ্যাল হিজ ফ্লাইট রিস্টেন্ড, মানে তাকে উঠতে দেবেন, এমনভাবে আঠা লাগিয়ে তাকে ফেলে রাখবো, এরকম শাস্তি দেওয়া হবে। হোয়াইল ক্লগড হি বিটস হিজ সিল্কেন উইংস ইন ভেইন,
যেখানে পড়ে পড়ে শুধু সিল্ক অ্যান্ড উইংস নাড়াবে কিন্তু উঠতে পারবে না। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। অথবা অ্যালার্ম স্টিপটিক্স, দেখো স্টিপটিক্স উইথ কন্ট্রাক্টিং পাওয়ার শ্রিঙ্কেন হিজ থিন ইসেন্স লাইক এ রিভেল ফ্লাওয়ার। অথবা তার যে বডির ভিতরে যে মানে সে ইয়াগুলো আছে, মানে তার যে শক্তিগুলো আছে, সরি দেখো তার যে শক্তি আছে, ঠিক আছে, তো তার যে নির্যাস আছে সেগুলোকে এমনভাবে কন্ট্রাক্ট করে ফেলা হবে যে তাকে একদম শুকিয়ে ফেলা হবে, শিং করে ফেলা হবে। যেমন একজন মোটা মানুষকে, মানুষ অসুস্থ হয়ে গেলে, ডায়াবেটিস হলে বা অসুস্থ হয়ে গেলে কেমন হয়ে যায়, একদম শুকিয়ে কঙ্কাল হয়ে যায় না, ওইরকম করে তাকে ওই আবার একটা দেখবা যে বিশেষ করে গাছের পাতা যখন মাটিতে পড়ে দেখবা যে ওর যে উপরের যে ইয়াগুলো যে মানে কি বলবো শ্বাস বা যে ওই ধরনের আবরণগুলো ওগুলো কী হয়ে যায়, আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়, কিন্তু কঙ্কালটা দাঁড়িয়ে থাকে পাতার জালের মতো। হ্যাঁ, ওই রকম করে তাকে শুকিয়ে ফেলা হবে, মানে কি একদম তাকে খাবার দাবার না দিয়ে, এরকম মানে ব্যাপারটা যে অনেক আছে না, যে অনেক অনেক মানুষকে একটা ঘরে বন্দি করে রাখে খাবার না দিয়ে, তা ওই রকম করে তোমাকে। অথবা দেখো আয়োক্সেন ফিক্সড দ্য রেস শ্যাল ফেল দ্য গিডি মোশন অফ দ্য হোয়ারলিং মিল। অথবা মিল আছে না, মিল, ওই মিলের ভিতরে তাকে ফিক্স করে দেওয়া হবে। ওই যে বিভিন্ন মানে কি বলবো বুলডোজার আছে না, বুলডোজার যেগুলো যে রাস্তা ইয়া করে রাস্তা চাপানোর জন্য ব্যবহার করা হয়, প্রেস করার জন্য। মনে করো ওর নিচে কোনো মানুষকে ফেলে দেওয়া হলো, তাহলে কেমন হবে বলো? চ্যাপ্টা হয়ে যাবে, একদম চ্যাপ্টা হয়ে যাবে। হ্যাঁ, তাই ওইরকম বলছে যে দ্য গিডি মোশন অফ দ্য হোয়ারলিং মিল, তাকে কী হবে, তার রেস শ্যাল ফিল, ওই চাপ তাকে সহ্য করতে হবে। ইন ফিউমস অফ বার্নিং চকলেট শ্যাল গ্লো অ্যান্ড ট্রিম্বল অ্যাট দ্য সি দ্যাট ফোর্স বিলো। অথবা ফিউমস অফ বার্নিং চকলেট শ্যাল গ্লো, তাতে চকলেট বার্ন করার জন্য যে ফিউম, তাই তো আগুন জ্বালানো হয় না, সেখানে কি করা হবে, সেখানেও তোমাকে বয়েল করা হবে, বুঝতে পেরেছো? ট্রিম্বল অ্যাট দ্য সি দ্যাট ফোর্স বিলো, সেরকম। অতএব শাস্তি, কী কী শাস্তি বোঝা গেল? এই হচ্ছে শাস্তি, আর উপরে কি, এই হচ্ছে এদের দায়িত্ব। হ্যাঁ, এই দায়িত্ব পালন না করলে এই শাস্তি হবে। সবচেয়ে হাসি লাগবে কোন সময় জানো? যখন ওই চুল কাটতে যাবে আর ক্রিসপিসা আছে না, ক্রিসপিসা বলো, ওই যে ও কি করবে, লকটাকে রক্ষা করতে যাবে, আর ওই কেচি দিয়ে কি হবে, যখন চুলটাও কাটবে ও বেচারা দুই ভাগ হয়ে যাবে কেটে। বুঝতে পারছো? রাইটার খুব যত্ন করে তৈরি করেছে, বুঝতে পারছো কবিতাটা? তো বলছে চকলেটের ধোঁয়ায় তাকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, চকলেটের ধোঁয়া, তাই তো, ওইরকম গরম ফিউম উঠবে, সেটা দিয়ে তুমি কি পাবা বলো? তোমার নাকে মুখে ধোঁয়া দিয়ে, অথবা চকলেটের মধ্যে ফেলে দেওয়া হতে পারে, তোমাকে ফেলে দিবে পুরো ওর মধ্যে। তাই বলছে হি স্পোক, এইভাবে সে কথা বললো। দ্য স্পিরিটস ফ্রম দ্য সেল ডিসেন্ডেড, কথা বলা শেষ, সবাই এখন নেমে পড়লো সেই সেল থেকে। সবাই তো সেলে বসে এতক্ষণ কথা শুনছিল। সাম ওর বিন অর্ভ অ্যারাউন্ড দ্য নিম এক্সটেন্ড। নিম মানে কি, নিম বলতে কাকে বোঝানো হচ্ছে? বেলিন্ডাকে, তাই তো? তাহলে সবাই দলে দলে, দলে দলে নেমে পড়লো। ওর বিন অর্ভ সাম, দেখো থ্রিড দ্য মেইজ, কি করলো, রিংলেটস অফ আর হেয়ার, তার হেয়ারের যে রিংলেট, ওই রিংলেটের পাশে চারিদিকে কি করলো, এক ধরনের মেইজ গঠন করলো। সাম হ্যাং আপন দ্য পেন্ডেন্টস অফ আর হেয়ার, ইয়ার, এবং কানের যে দুল আছে, দুলের যে পেন্ডেন্ট আছে, সেখানে কেউ কেউ ঝুলে গেল যাতে দুল খসে না পড়ে, ঠিক আছে তো? উইথ বিটিং হার্টস, সবাই তো ভয়ে আছে, কি ঘটনা ঘটতে পারে, সেনারা ভয়ে থাকে না যে কোথা থেকে গুলি এসে কোন দিকে বুকে লাগে, তাই তেমনিভাবে শিল্পেরাও খুব দেখো উইথ বিটিং হার্টস দ্য ডায়ার ইভেন্ট দে ওয়েট, এই বিশাল ইভেন্টের জন্য তারা খুব অপেক্ষা করছে, কি ঘটতে যায় না কি ঘটে। অ্যাংশাস অ্যান্ড ট্রিম্বল ফর দ্য বার্থ অফ ফেট, যে কপালে কি আছে আমাদের, সবাই ভয় পাচ্ছে, সবাই অ্যাংশাস, কোথা থেকে কি ঘটনা ঘটে যেতে পারে। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, দেখো একটু মানে পড়ে মজা নিতে হলে ধীরে সুস্থে পড়তে হবে, বুঝতে হবে, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? আর যদি টেনশন নিয়ে পড়া হয় তাহলে কিন্তু এই গল্পগুলোর মজা বোঝা যাবে না।
এখন সময়ও আমাদের কম, আবার পড়াও অনেক বেশি, এই জন্য নিজেদের একটু পড়ার ইয়া থাকলে খুব ভালো লাগে আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা 3 নম্বরটা শুরু করি। ক্লোজ বাই দোজ মিডস ফর এভার crowned with flowers, where Thames with pride survey his rising towers. There stand a structure of majestic frame, which from the neighboring Hampton takes its name. মানে কি ক্লোজ বাই দিস দোজ মিডস মানে কি জাস্ট নৌকাটা তো টেমস রিভারের মধ্য দিয়ে যাচ্ছে নাকি, তো টেমস রিভারের মধ্য দিয়ে যখন যাচ্ছে চারিপাশে কি সৈকত আছে, সৈকত মানে কি তার পাশে খোলা মাঠ আছে। তারপরে ক্লোজ বাই দোজ মিডস, আর ওই মিডস মানে কি মিডো বা মিডস, মিডস বলতে কী বোঝায় জানো তো, মিডো মানে খোলা মাঠ। দেখো একটা মানে বর্ণনা করতেছে মিডস, হ্যাঁ বলো। তৃণভূমি। হ্যাঁ, তৃণভূমি বা খোলা মাঠ। দেখো এখানে তো অনেকগুলো কবিরা একরকম ইউজ করে, আর এখানে এক মিনিং হয়, এই যে এরকম খোলা মাঠ, হ্যাঁ মিডো, মতো। হ্যাঁ এই যে ওপেন ফিল্ড। হ্যাঁ, তো সেখানে কি কি হচ্ছে দেখো, ক্লোজ বাই দোজ মিডস ফর এভার ক্রাউন্ড উইথ ফ্লাওয়ার্স, যেখানে সবসময় ফুল ফোটে। হ্যাঁ, ক্রাউন্ড উইথ ফ্লাওয়ার মানে প্রত্যেকটা গাছে ফুল আছে প্রচুর পরিমাণে। অ্যান্ড হোয়ার টেমস উইথ প্রাইড সার্ভে হিজ রাইজিং টাওয়ার্স, আর সেই নদীর পাশ দিয়ে বড় বড় টাওয়ার উঠছে। তাহলে টেমস রিভার গর্বের সহিত টাওয়ারগুলোকে সার্ভে করে, মানে নদীর পাশে বড় বড় টাওয়ার উঠে গেছে। দেয়ার স্ট্যান্ড আ স্ট্রাকচার অফ ম্যাজেস্টিক ফ্রেম, আর ঠিক ওই টাওয়ারের মধ্যেই বা ওই মিডোর মধ্যে একটা বিশাল স্ট্রাকচার যেটা হচ্ছে ম্যাজেস্টিক ফ্রেমে তৈরি, সেটা ওখানে দাঁড়িয়ে আছে। হুইচ ফ্রম দ্য নেইবারিং হ্যাম্পটন টেক্স ইট নেম, তাই তো নেইবারিং হ্যাম্পটন থেকে তার নাম হয়েছে কি হ্যাম্পটন কোর্ট। বুঝতে পারছো? তাহলে হ্যাম্পটন হচ্ছে একটা ভিলেজের নাম, যে ভিলেজের নাম অনুসারে ওই যে স্ট্রাকচার বা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে সেই বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে, এবং সেটা যেহেতু ম্যাজেস্টিক মানে রাজকীয়, অতএব এটা হচ্ছে কি হ্যাম্পটন কোর্ট। বুঝতে পারছো? দেখো হ্যাম্পটন তাহলে কি অরিজিনালি কি হ্যাম্পটন কি একটা কিসের নাম? গ্রামের নাম। হ্যাঁ হ্যাম্পটন, তাই তো। হ্যাঁ দেখো হ্যাম্পটন কোর্ট প্যালেস, এই যে, হ্যাঁ এটাকে বোঝানো হচ্ছে হ্যাম্পটন কোর্ট। এই যে এটা হচ্ছে কি মনে করো সেই আমাদের টেমস রিভার, হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যাম্পটন কোর্ট, এইখানে দাঁড়িয়ে আছে এইভাবে। ম্যাজেস্টিক, রাজকীয়। আর এখানে এসে সবাই ওরা আরও মজা করে বলছে, দেয়ার স্ট্যান্ড আ স্ট্রাকচার অফ ম্যাজেস্টিক ফ্রেম হুইচ ফ্রম দ্য নেইবারিং হ্যাম্পটন টেক্স ইট নেম। হেয়ার ব্রিটেন স্টেটম্যান অফেন দ্য ফল ফোরডম অফ ফরেন টিরেন্টস অ্যান্ড নিমস অ্যাট হোম। হ্যাঁ, হেয়ার দাও গ্রেট অ্যানা হুম 3 রিয়ামস অওয়ে। দেখো বলছে হুইজ, তাহলে হচ্ছে কি হেয়ার ব্রিটেন স্টেটসম্যান। স্টেটসম্যান কারা? ব্রিটেনের যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তাই তো। তারা এখানে কি কি করে, এটা হচ্ছে একটা কোর্ট। কোর্ট মানে কি ওই যে তোমার পার্লামেন্ট টাইপের, যেখানে তারা কি করেছে, অফেন দ্য ফল ফোরডুম অফ ফরেন টেরেন্টস, যেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে ফরেন টেরেন্টসদেরকে কি করার জন্য, প্রতিরোধ করার জন্য, মানে এখান থেকে তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, এইরকম একটা কোর্ট। অ্যান্ড নিমস অফ অ্যাট হোম, দেখো অফ নিমস অ্যাট হোম, তাহলে এই জায়গাটা হচ্ছে কাদের জায়গা বলো? এটা হচ্ছে রাজনীতিবিদদের একটা জায়গা, তাই তো। যে রাজনীতিবিদরা করে কি, একদিকে ফরেন টেরেন্টস, আরেকদিকে হচ্ছে দেশীয় যারা নিমস আছে বা বিউটিফুল লেডি আছে তাদের, তাই তো, যাতে মানে কি হলো তাদের যে পতন ফল সেগুলোকে তাকে তার ফরডুম করে। ফরডুম করা মানে কি প্রেডিক্ট করা, যে কার আজকে ক্ষতি হবে, কার আজ ধ্বংস হবে, এই সকল। আর এই কোর্টে রানীকে বলো হেয়ার দাও গ্রেট অ্যানা, আর এখানে এই কোর্টের প্রধান হচ্ছেন কে? রানীকে বলো অ্যানা। এই অ্যানা মানে বুঝো তো, এই অ্যানা মানে হচ্ছে তৎকালীন সময়ে, দেখো কি দেখো এই হচ্ছে
অ্যানি, কুইন অ্যানি, হ্যাঁ। আর আমাদের পোপের ইয়া কত সময় দেখো, আলেকজান্ডার পোপ, হ্যাঁ। এই দুটো একটু ইয়া করে দেখাতো কাকে বোঝাচ্ছে। দেখো 1688 নাকি, 1688 মারা গেছেন 1744। আর ওই সময় কি 1665, 1714, 1714। তার মানে তিনি যখন লিখেছেন তখন ইংল্যান্ডের রানীকে, কুইন অ্যানি। কুইন অ্যানি, তাই না? এবং বলা হচ্ছে 3 রিয়ামস, মানে কি 3টার শাসক তিনি তখন। কিসে, কোথাকার কোথাকার শাসক? ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড, আর এই 3টা রানী তিনি, ঠিক আছে তো? তা সেইটা বোঝাতে তাই বলছে দেখো যে হেয়ার দাও গ্রেট অ্যানা হুম 3 রিয়ামস অবে, যেখানে 3টা দেশ বা রাজ্য তাকে মান্য করে। ডাস সামটাইম কাউন্সিল টেক, যেখানে বসে এই অ্যানিও বা অ্যানাও কি করতো, তিনি বিভিন্ন রাজ দরবারে বসে রাজ সভাসদদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। অ্যান্ড সামটাইম টি, কখনো তিনি কাউন্সিল গ্রহণ করতেন, কখনো কি করতেন, জাস্ট সবার সাথে মিলে একটু চা পান করতেন। দেখো সিরিয়াসের সাথে কি একদম আনসিরিয়াস, এটা অনেকটা হয়েছে ওই যে অ্যান্টি ক্লাইম্যাক্স পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, অ্যান্টি ক্লাইম্যাক্স, জি স্যার। খুব সিরিয়াস বিষয়ের সাথে আনসিরিয়াস বিষয়কে যুক্ত করা, এগুলো হচ্ছে কি অ্যান্টি ক্লাইম্যাক্সের উদাহরণ। কখনো বলছে অনারের ক্ষতি হবে, অনারে দাগ লাগবে, সম্মানে দাগ লাগবে, আবার বলা হচ্ছে ড্রেসেও দাগ লাগতে পারে। এই দুটা কি এক জিনিস বলো? কোনটা দেখো হাইলি সিগনিফিক্যান্ট আর কোনটা ইনসিগনিফিক্যান্ট? তাহলে দুইটা জিনিসকে একসাথে মেলানো হচ্ছে যে যেখানে বসে, যে হ্যাম্পটন কোর্টে বসে কুইন অ্যানি পরামর্শ গ্রহণ করে, আবার মাঝে মাঝে তিনি ওখানে বসে চাও গ্রহণ করেন। এরকম জায়গাতে এখন সবাই আসে, বলছে হিদার দ্য হিরোজ অ্যান্ড দ্য নিমস রিসোর্টস। আবার এরকম কোর্টে এসে নাকি আমাদের ওই বয়েজ অ্যান্ড গার্লসরা এসে এখন মজা করবে, হ্যাঁ। দেখো দেখো টু টেস্ট আ হোয়াইল দ্য প্লেজার্স অফ আ কোর্ট। তাহলে বেলিন্ডা এবং তার বন্ধুবান্ধব মিলে তারা একটা নৌকাতে করে কোথায় আসছে? এই হ্যাম্পটন কোর্টে আসে, ঠিক আছে তো? সেখানে বসে তারা করবে কি, হিরো এবং নিমেরা, হিরোইনরা মিলে এখন কি করবে বলো, পার্টি করবে নাকি? বলো নৃত্য দিবে। হ্যাঁ, বলছে ইন ভেরিয়াস টক দ্য ইনস্ট্রাকটিভ আওয়ার্স দে পাস, এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তারা তাদের সময় পার করবে এখানে। দেখো হ্যাঁ, ইন ভেরিয়াস টক দ্য ইনস্ট্রাকটিভ আওয়ার্স, মানে যে সময়গুলোকে ভালো কাজে লাগানো যেত সেই সময়গুলোকে তারা অকারণেই কি করবে বলো, ব্যয় করবে। মনে হবে যেন তারা কোনো এমনভাবে যেন তারা ব্যয় করবে যেন খুব ইনস্ট্রাকটিভ, মানে খুব নলেজেবল কাজে যেন তারা সময় ব্যয় করতেছে। বলছে দেখো হু গেভ দ্য বল অ্যান্ড পেইড দ্য ভিজিট লাস্ট, মানে কে বল দিবে, কে বল মানে ডান্স দিবে, হ্যাঁ, বা ডান্সের আয়োজন করবে, ঠিক আছে তো? কারা পরে আসবে, কারা আগে আসবে, এরকম সময় নিয়েই তারা কিন্তু তাদের মানে ভুয়া কাজেই সময় নষ্ট করতেছে। ওয়ান স্পিক দ্য গ্লোরি অফ ব্রিটিশ কুইন, কেউ হয়তো ব্রিটিশ কুইনের প্রশংসা করার জন্য তার গ্লোরি করবে। অ্যান্ড ওয়ান ডেসক্রাইব আ চার্মিং ইন্ডিয়ান স্ক্রিন, দেখো হয়তো বা কেউ আবার বর্ণনা করবে কি ইন্ডিয়ান স্ক্রিন। স্ক্রিন মানে কি? স্ক্রিন মানে বুঝো? হ্যাঁ বলো। সিনেমা বুঝাচ্ছি কি স্যার? না তৎকালীন সময় তো সিনেমা না, এখানে পোশাক টোশাক বুঝবো, মানে ওই যে অনেক তৎকালীন সময়ে কি জাতীয় পোশাক তৈরি হতো না, ওই যে আমাদের যেমন কি বলে ওটাকে, খুবই পাতলা হতো ড্রেসটা, মুসলিম প্লেন, হ্যাঁ ওই রকম, হ্যাঁ মুসলিম। হ্যাঁ ওই রকম পোশাকের বর্ণনা করছে। মানে মেয়েদের কাজ কি সেটা, মেয়েরা তো মোটামুটি থাকলে পারে ওই সাজগুজু নিয়েই বেশি গল্প হয় নাকি, শাড়ি শুড়ি এগুলো গল্প হয় না, সংসার নিয়ে গল্প হয় না মেয়েদের বেশি, বলো? আর ছেলেরা ওই ক্রিকেট ওই ফুটবল নিয়ে আলোচনা, হ্যাঁ, কে শাকিব খান, এই নিয়ে তাদের সময়ের অর্ধেক যায়, হ্যাঁ, এই আলোচনা, মানে আজগুবি আলোচনাতেই সময় চলে যায়। এমনভাবে কথা বলবে যেন খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলছে। এবং বলছে আর থার্ড ইন্টারপ্রেটস মোশনস লুকস অ্যান্ড আইজ, অথবা আর কেউ থাকবে, কেউ কথা বলবে আর কেউ কী করবে, সবার দিকে তাকাবে আর তাদের ভাবসাব দেখবে। অনেকে আছে না যারা কথা কম বলে কিন্তু অন্যদের কি করে, খুব ফলো করে নাকি, এরকম আছে না? বলছে দেখো অ্যান্ড দ্য থার্ড ইন্টারপ্রেটস মোশনস লুকস আইজ অ্যান্ড এভরি ওয়ার্ড আর রেপুটেশন ডাইজ, এবং রেপুটেশন ডাই মানে কি বলো তো? এবং প্রত্যেক আলোচনার মধ্যে কারো না কারো খ্যাতির গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, হয় না?
মানে আমাদের কাজ কি অন্যের নামে দুর্নাম করা করা এরকম না ব্যাপারটা। মেয়ে হোক আর ছেলে হোক, যে উপস্থিত নাই তার সম্পর্কে দুর্নাম করাই, গীবত গাওয়াই হচ্ছে আমাদের কাজ। অতএব প্রত্যেক কথায় কথায় কারো না কারো ওই রেপুটেশন আমরা নষ্ট করে দিই, মানে তার সম্পর্কে দুর্নাম রটিয়ে দিই। ঠিক আছে তো, এই হচ্ছে আমাদের কাজ। স্ন্যাপ অর দ্য ফ্যান সাপ্লাই ইজ পজ অফ চ্যাট। আর কখনো কখনো যখন চ্যাট করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন আমরা কি করি বলো, একটু স্ন্যাপ নিচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, একটু চা পান করতেছি, একটু কফি পান করতেছি, হ্যাঁ, অথবা উইথ সিঙ্গিং, লাফিং, অগলিং অ্যান্ড অল দ্যাট, মানে জাস্ট আমরা পার্টি করতেছি। এরকম গুরুত্বপূর্ণ কাজে এখন আমাদের হিরো আর হিরোইনরা ব্যস্ত। অগলিং মানে কি, চোখ ঘুরিয়ে তাকানো, কাউকে দেখা, কাউকে একটু ভোগ রোজ কাটানো, এই সকল কাজ। হ্যাঁ, এরকমভাবেই সময়গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। কি বুঝতে পারছো? জি স্যার। তারপর কি বলছে দেখো, মিন হোয়াইল ডেক্লাইন ফ্রম দ্য নুন অফ ডে। আস্তে আস্তে কি নুন থেকে ডে ডিক্লাইন হওয়া মানে কি কি হচ্ছে বলো, বিকাল হয়ে যাচ্ছে নাকি? বিকেলের দিকে ডিক্লাইন গড়াচ্ছে। ফ্রম দ্য নুন অফ ডে দ্য সান অবলিক্স শুটস ইজ বার্নিং রে, মানে কি এতক্ষণ সূর্য মাথার উপরে আলো দিচ্ছিল, এখন অবলিকলি তার বার্নিং রে ফেলতেছে, মানে কি এখন সূর্য পশ্চিম আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। দ্য হাংরি জাজেস সুন দ্য সেন্টেন্স সাইন। আর হাংরি জাজ মানে কি, তারা এখন হাংরি হয়ে গেছে, বিচারকরা। ঠিক আছে, দেখো কীভাবে বলছে। মনে করো সকালে কাজ খুব সতেজ মনে মানুষ শুরু করে নাকি, ঠিক অনেকটা যে কোনো কাজের মতো আমরা প্রথম দিকে কাজগুলো খুব সিনসিয়ারলি করি, তাই না? কিন্তু যত দিন যাওয়া শুরু করে, আমাদের ক্ষুধা লাগে, আমরা ক্লান্ত হয়ে যাই, তখন কি শেষের কাজগুলোকে আমরা সিনসিয়ারলি করি না দ্রুত করি বলো তো? আমরা দ্রুত করে ফেলি না? জি স্যার। হ্যাঁ, দ্রুত। যেমন আমরা খাতা দেখার ক্ষেত্রে প্রথম দিকের খাতাগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে বেশ মানুষজন দেখে, তারপর যত শেষের দিকে যায় দ্রুত কোনো রকম চাপাই চুপাই দিয়ে দেয়, কি ভুল না সঠিক দেখতেছে না ঠিক মতো। তো এরকম বলছে দ্য হাংরি জাজেস সুন দ্য সেন্টেন্স সাইন। এখন সেন্টেন্স বা শাস্তি যে জাজেরা দিল, আসলে শাস্তিটা ভালো মতো দেওয়া হলো কি না, ভালো মতো বিচার করা হলো কি না, ওটা দেখার টাইম নাই, কোনো রকম সাইন টাইম করে দিলাম, হ্যাঁ হয়ে গেল বিচার। হ্যাঁ, অর রেসেস হ্যাং দ্যাট জুরি মেন মে ডাইন। এবং তারা এমনভাবে বিচার কার্য দিচ্ছে যে যারা অপরাধী, হ্যাঁ, অপরাধীর কি শাস্তি দেওয়া হচ্ছে, মৃত্যু শাস্তি দিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি, জুরিম্যানেরা এখন খেতে যাবে। বুঝতে পারছো? তাদের মূল কাজ কি দেখো, জুরিম্যানেরা বা যারা বিচারের রায় দিচ্ছে তারা খুব তাড়াতাড়ি রায় দিচ্ছে, কারণ কি বলো, খিদা লাগছে খিদে তাদের। লাগছে তাই ডাইন করতে যাবে। এতে যদি কারো মৃত্যুর শাস্তিও হয়ে যায় তাতে কিছু আমাদের দেখার বিষয় না। বুঝতে পারছো? কারণ সবাই আমরা ব্যস্ত এখন। দ্য মার্চেন্ট ফ্রম দ্য এক্সচেঞ্জ রিটার্নস ইন পিস। অন্যদিকে কি, যারা মার্চেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে তারা খুব দ্রুত বাসায় ফিরে যাচ্ছে। অ্যান্ড দ্য লং রেভার্স অফ দ্য টয়লেট সিজ। আর যারা সারাদিন পরিশ্রম করছিল তারা আস্তে আস্তে তাদের টয়লেট মানে কি আশ্রয়খানা বা রেস্টরুমে তারা যার যার মতো এসে বসে যাচ্ছে। সবাই এখন ক্লান্ত, সবার দুপুর বেরিয়ে বিকেল হয়ে গেছে, খাবার টাইম চলে এসেছে। বেলিন্ডা নাও হুম থ্রাস্ট অফ ফেম ইনভাইটস। আর ওদিকে বেলিন্ডা কিসের থ্রাস্ট বলো, কিসের ক্লান্ত, মানে কিসের মানে ক্ষুধা তার বলো, সে হচ্ছে কি ফেমের ক্ষুধা। হুম থ্রাস্ট অফ ফেম ইনভাইটস বার্নস টু এনকাউন্টার টু অ্যাডভেঞ্চারাস নাইট। হ্যাঁ, অতএব সে এখন করছে কি, তার ভিতরে ফেমের জ্বালা এমনভাবে জ্বলছে যে সে এখন দুইজন অ্যাডভেঞ্চারাস নাইটের সাথে এসে এনকাউন্টার করবে। এনকাউন্টার করা মানে কি বলো, এনকাউন্টার মানে কি মুখোমুখি হওয়া নাকি, কারণ সে এখন তাদেরকে পরাজিত করবে, অ্যাডভেঞ্চারাস নাইটকে। নাইট কারা বলো? এখানে নাইট বলতে কি সত্যিকারের যোদ্ধা বোঝাচ্ছে, নাকি তারই সমগোত্রীয় পুরুষদেরকে বোঝানো হচ্ছে, পুরুষ বন্ধুরা যাদের সাথে সে হয়তো কিছু একটা খেলবে। দেখো, হ্যাঁ, অ্যাট ওম্বার। ওম্বার হচ্ছে এক ধরনের তাস খেলা, বুঝতে পারছো? সেই ওম্বারে এখন সে বাকিদের পরাজিত করে, যেমন আমাদের ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা বিশেষ করে গেমস নিয়ে খুব আলোচনা করে না বলো তো? দেখা যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে তারা ভিডিও গেমস নিয়ে খুব আলোচনা করে, বুঝতে পারছো? তো মনে হয় জানো ভিডিও গেমসটা যেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, টিচার ক্লাসে লেকচার দিচ্ছে সেদিকে তার খেয়াল নাই, তার খেয়াল হচ্ছে কোন দিকে, ফেসবুক পোস্ট,
ঠিক আছে তো? কে কী কমেন্ট করলো, কে কী শেয়ার করলো, এই সকল নিয়ে আমাদের খুব মাথা ব্যথা। হ্যাঁ, অতএব মূল কাজে আমাদের যেন কোনো খেয়াল নেই। তো ওইরকম আর কি। দেখো, আর ট্রিক টেকিং কার্ড গেম ফর 3 people ইউজিং আ প্যাক অফ 40 কার্ডস পপুলার ইন ইউরোপ ইন দ্য 17th and 18th century। দেখো এই কবিতাটা কি 17 and 18th century মধ্যে না? দেখো তো। জি স্যার, হুম, রেস্টোরেশন এন্ড হ্যাঁ, সেঞ্চুরি। এই সময়ে ওম্বার নামে একটা কার্ড গেম ছিল, যে কার্ডে ছেলেরা বা মেয়েরা উভয়ে খেলতো, এবং কয়জন মিলে খেলবে খেলাটা? 3 জন মিলে। ঠিক আছে তো? মিলে। অতএব 3 জন কে একদিকে হচ্ছে আমাদের বেলিন্ডা, আর সাথে হচ্ছে 2 জন অন্য 2 জন ছেলে, যাদের সাথে এই ওম্বার খেলার মাধ্যমে কি করবে? সিংলি টু ডিসাইড দেয়ার ডুম। সে সেখানে ওই পুরুষ, তাই তো, তাস খেলোয়াড় দুটাকে সে কী করবে? ওম্বার খেলা দুটাকে পরাজিত করবে, যে তাদের ডুম হবে, মানে কি তারা পর্যায় ঘটবে। কি একটা খেলা, হ্যাঁ, তাদের পরাজয় আজকে করতেই হবে, তা না হলে নাম আমার থাকবে না, এরকম আর কি। এবং তাদেরকে পরাজিত করার মাধ্যমে সুয়েলস আর ব্রেস্ট উইথ কনকুয়েস্ট ইয়েট টু কাম। হ্যাঁ, মনে মনে ওই যে গেমস অ্যাট টুইলাইটের কথা মনে আছে? গেমস অ্যাট টুইলাইট পড়ছিলা ফার্স্ট ইয়ারে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, রাভি করছিল কি? রাভি মানে সে জয় হওয়ার স্যার এমন জন্য ভাবে লুকাইছে যাতে আর কেউ খুঁজেই না পায়। সে এমন জায়গায় লুকিয়েছে যাতে সে সবাইকে পরাজিত করতে পারে। আর জয়ের যে খুশি, সে খুশিতে সে ভুলেই গেছে যে বার হয়ে তাকে একটা জায়গায় গিয়ে স্পর্শ করতে হবে। ঠিক ওই রকম বেলিন্ডাও এখন খুব প্রসপেক্টাস, হ্যাঁ, যে আমি এই 2 জনকে পরাজিত করে আমি বিজয় লাভ করব। হ্যাঁ, তাই বলছে তার বুক যেন ফুলে উঠছে গর্বে। হ্যাঁ, সুয়েলস আর ব্রেস্ট উইথ কনকুয়েস্ট ইয়েট টু কাম, মানে যে বিজয় সে এখনো লাভও করেনি, এখনো জয়ী হবে কি হবে না সেটারই ঠিক নাই, কিন্তু অলরেডি সে ধরেই নিয়েছে যে সে আজকে এই ওম্বার খেলায় 2 জনকে পরাজিত করবে। ঠিক আছে তো? অ্যান্ড স্টেট দ্য 3 bands প্রিপেয়ার ইন আর্মস টু জয়েন। অতএব এই 3 জন ব্যক্তি মানে বসে পড়লো খেলাতে। হ্যাঁ, স্ট্রেট দ্য 3 bands প্রিপেয়ার ইন আর্মস টু জয়েন ইজ ব্যান দ্য নাম্বার অফ স্যাক্রেড 9। সুন অ্যাজ শি স্প্রেড হার হ্যান্ড দ্য অ্যারিয়েল গার্ড ডিসেন্ড। হ্যাঁ, যেই মাত্র সে তার হাত কি করলো? প্রসারিত করলো। কিসের জন্য? ওই কার্ডগুলোকে নেওয়ার জন্য। অ্যান্ড সিট অন ইজ ইম্পর্টেন্ট কার্ড, এবং গুরুত্বপূর্ণ কার্ডগুলোকে, যখন তাস খেলা করে তখন মানুষ সাজিয়ে নেয় না কার্ডগুলোকে, কি সুন্দর সুন্দর করে ফুলের মতো। জি স্যার। হ্যাঁ, সুন্দর করে পরপর সাজিয়ে নেয়, তাই তো? বড় থেকে ছোট কার্ডগুলোকে সাজিয়ে নেয়। তো বেলিন্ডা যখন হাতে করে কার্ডগুলো নিয়ে কি করছে? ইম্পর্টেন্ট কার্ডগুলোকে সে সাজাচ্ছে, তখন হলো কি? দেখো, ফার্স্ট এরিয়াল পার্সড আপন আ ম্যারাডার। তখন সে করলো কি? কোন কার্ডের উপর গিয়ে বসলো সে? ইম্পর্টেন্ট কার্ড। কোনটা? দেখো, ম্যারাডার। ম্যারাডার কার্ড কেমন? ওই যে 3টি মূল কার্ড নাকি, মানে মূল মেরিডর বলতে এই যে এরকম থাকে যেটা, হ্যাঁ, এই যে কে দিয়ে দেখো, এই যে ম্যারাডার, যোদ্ধা। ঠিক আছে তো? কিং, নাইট। হ্যাঁ, দেখো এই যে ম্যারাডর। ম্যারাডর মানে বুঝো তো? এমনিতে ম্যারাডর মানে কি? ম্যারাডর মানে হচ্ছে এই যে গরু, এই যে খেলা হয় না, এই যে ষাঁড়, হ্যাঁ, দেখো এটার সাথে যে খেলে তাকে ম্যারাডর বলা হয়। খেলাগুলো খুব মানে অমানবিক। হ্যাঁ, একটা মানে ষাঁড়কে পুরো দেখো কত করে মেরে ফেলে। হ্যাঁ, আর যদি এই মারামারি জাতীয় সব রেসলিংই আমার ভালো লাগে না। এইগুলো কেন খেলা হবে যেখানে মৃত্যু থাকবে, ক্ষত থাকবে? হ্যাঁ, সেটাই তো, খেলা মানে আনন্দ, এর কষ্ট পাওয়া লাগে। দেখো এই যে দেখো পুরো একদম কেটে ফেলছে, মেরে ফেলছে একদম। হ্যাঁ, আর এইটা গরুটাও তাকে দিছে, হ্যাঁ, অবস্থা খারাপ করে। এই যে দেখো, হ্যাঁ, দিয়েছে একদম। হ্যাঁ, পিছন একদম শিং দিয়েছে। মানুষেরও কাজ নাই, খেয়ে দেয়ে, ঠিক আছে তো, যেখানে রক্ত ক্ষয় আছে সেখানে নিয়ে মারামারি করা। কত রকমের মানুষ আছে। প্রাণীটা তো বোঝে না, এটা একটা খেলা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। তাই বলছি, দেখো, ফার্স্ট এরিয়াল পার্সড আপন আ ম্যাটাডার দেন ইজ, তারপরে সবাই যার যার র্যাঙ্ক অনুসারে বসে পড়লো, অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক দে বোর। হ্যাঁ, তারপরে র্যাঙ্ক অনুসারে বসে পড়লো, যাতে কি হয়, যাতে বেলিন্ডা ওই সঠিক কার্ডটা যেন বাছাই করতে পারে। ফর সিল্প ইয়েট মাইন্ডফুল অফ দেয়ার অ্যানশিয়ান রেস আর অ্যাজ হোয়েন উইমেন ওয়ান্ডারেস ফন্ড অফ প্লেস। হ্যাঁ, যে জায়গায় যখন তারা উইমেন ছিল, হ্যাঁ, শিল্পরা তো মরে যাওয়ার পর শিল্প হয়েছে নাকি? হ্যাঁ,
মানে এখানে যে স্পিরিটগুলো তারা তো মরে জি যাওয়ার স্যার। পরে স্পিরিটগুলো ওরকম জি রূপ স্যার, ধারণ মরে করেছে, তাই যাওয়ার বলছে পরে। অ্যাজ হোয়েন উইমেন, তারা যখন উইমেন ছিল তারাও তো একসময় কার্ড খেলতো নাকি? হুম। তো এখন তারা না হয় মারা গেছে, তাদের স্পিরিটটা না হয় এখন শিল্প হিসাবে আছে, অতএব তারা তো জানে তারা কোন জায়গাতে ফন্ড ছিল। দেখো ওয়ান্ডারাস ফন্ড অফ প্লেস, কে কোন কার্ডটাকে পছন্দ করতো, সেই হিসাবে শিল্পরাও ওই কার্ডের উপরে যে যে তার যার অবস্থান সে নিয়ে নিল। বুঝতে পারছো? দিয়ে মোটামুটি কার্ড খেলা কিছুক্ষণ হবে। কার্ডের ভিতরে কিংস থাকে, কুইন্স থাকে, নেভ থাকে নাকি, হ্যাঁ অনেক কিছু থাকে। কয়েক সেগুলো অনুসারে কার্ড খেলা কিছুক্ষণ চলবে, চলার পরে যেটা হবার সেটাই হবে। আচ্ছা, তো যাই হোক, তোমাদের কাজ হলো কি, এই যেটুকু পড়লাম সেটুকু রিভিশন দেওয়া, এবং যদি সম্ভব হয় একটু এই 3 নম্বরটা একটু পড়ে ফেলা, ঠিক আছে? সবাই কি একটু পড়তেছো তো? পড়ে কি, আচ্ছা 2 নম্বরটা যে আমি পড়ে বোঝালাম, তোমরা কি ওরকমভাবে বুঝছিলা তো নাকি? বলো তো। আপনার মতো কি আর পারা যায় স্যার? আপনার না মতো মানে কি আর কখনো হয়? আন্ডারস্ট্যান্ডটা কি হয়েছিল কিছুটা ওরকম? জি স্যার, ঠিক তো জি এরকমই স্যার। ছিল। জি স্যার, মূল ব্যাপারটা আসছে। আচ্ছা, আচ্ছা ভেরি গুড। তাহলে 1 2 3 একটু তাহলে 1 2 তো একটু রিভিশন দিবা। 3 নম্বরটা যদি পারো, 3 নম্বরে যেহেতু কার্ড টার্ড খেলা তো এখানে গুরুত্বপূর্ণ আইটেম কম, দরকার আমি একটু রিভিশন একটু দিয়ে দিব, কারণ এর শেষের দিকে ওই সকল কথা দেখো পুরোটাই ওই কার্ডে খেলা, কার্ড নিয়ে কথা, হ্যাঁ ওই জন্য সামারিটা একটু পড়ে ফেলো। এখানে কার্ড নিয়ে খুব একটা দরকার নেই। শেষের দিকে এই দেখো কুইন, ডায়মন্ড, হার্ট, এগুলো কি ক্লাস ইয়ার নাম না, কার্ডের নাম না? দেখো, জি স্যার। দেখো কার্ডের নামগুলো যদি আমরা দেখি, এই যে দেখো কি বিভিন্ন নাম থাকে, হ্যাঁ এই দেখো ক্লাব, এটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে হার্টস, এটা হচ্ছে স্পেডস বলা হয়, হ্যাঁ দেখো এখানে সেই নামগুলো দেওয়া আছে। তো এখানেও সেই নামগুলো এসেছে এখানে, দেখো এই যে হ্যাঁ ক্লাবস, ডায়মন্ড, হার্টস, হ্যাঁ ওর ভিতরে আবার থাকে কুইন থাকে, হ্যাঁ যেগুলো ধাপ অনুসারে, নেভস থাকে। তো এগুলো তোমরা একটু পড়ে নিবা, এখানে যেহেতু অত আমাদের দরকার নেই। পরবর্তীতে এই জায়গা থেকে মেন কাহিনীটা শুরু হবে, এখান থেকে আবার হ্যাঁ খেলাধুলা চলবে। খেলাধুলা হতে হতে হঠাৎ করে ওইদিকে মনে মনে লর্ড পেটার তো ধান্দায় আছে, সেখান থেকে চুল কাটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এই শেষের এই থার্ড ইয়াতেই আছে। দেখো কনকুয়ারিং ফোর্স অফ আনরেসিস্টেড স্টিল, স্টিল মানে কেচি, কাঁচিটাকে বোঝাবে, ঠিক আছে? তো দেখো ট্রয়ের কথাও আসবে, সেগুলো যেমন বলছে। তাহলে প্রথমটুকু বেশি যার প্যারাফেজ পড়ে নিও, কিন্তু শেষেরটুকু পারলে একটু টেক্সট ধরে একটু পড়ার চেষ্টা করবা, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ওকে, তো তাহলে আজকে এ পর্যন্ত রাখি। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।